ডেইলি সোপ হচ্ছে নিউজ পেপারের মতো, আমি মনে করি না। যদি তাই হতো তাহলে মুন্নি মামার কথা লোকে ভুলে যেত। স্বাগতাদির চরিত্রটা আমি মুগ্ধ হয়ে দেখতাম যে একবার ভালো মানুষ একবার খারাপ মানুষ। অভিনেত্রী হিসেবে যদি আমি অভিনয় কাজটাকে গ্রহণ করি, আমাকে অনেক ইকুইপড করেছে। আমি অত্যাচারিত খুব একটা হই না, আমি ম্যাক্সিমাম জায়গায় অত্যাচার করি। সেই সময় আমার এই চেহারাটা খুব একটা হিরোইন হওয়ার সুলভ ছিল না, তো সেই জন্য ইন্ডাস্ট্রি আমায় হারালো। আমাকে যেমনই দেখতে হোক, যাই হোক, আমি যদি কাজে ফোকাস করি সব হয়ে যাবে। আমার শ্বশুরমশাই একটা কথা খুব বলেন যে তোমার সন্তান তোমায় বাঁচিয়ে রাখবে না, তোমার কাজ তোমায় বাঁচিয়ে রাখবে। আমার বিক্রির দরকার নেই অতটা, আমরা তো সবাই মিলে কাজ করছি, হুন্ডিতে টাকা ধার করে আমরা দলটা শুরু করেছিলাম। তো ওই অতজনের জামা কাপড় সবাই তো পারে না ঠিকঠাক, আমি সব নিয়ে বসতাম, কস্টিউমগুলো আমি সব আয়রন করতাম বসে। দলের ছেলেমেয়েরা বলেছিল আমরা অভিনয় করব না, বাইরে থেকে কাউকে আনো। মানুষের আসল লড়াই তার নিজের সঙ্গে, সেই লড়াইয়ে সে যদি একবার জিতে যায়, বাইরের কোনো ক্ষমতাই তাকে হারাতে পারে না। তোমার কি করতে ইচ্ছে করতো ছোট? গান করবো আর প্রফেসর হবো, প্রচণ্ড ইচ্ছে ছিল। কেউ একটা গান গাইছে, আমি যদি সেই নোটটা হারমোনিয়ামে ধরে নিতে পারি, আমি পুরো বাজিয়ে দিতে পারতাম। আমি ছোটোবেলায় খুব নেচে নেচে যেটা গাইতাম, আজকে তার মধ্যে আমি নাচ খুঁজে পাই না। যেমন মমচিত্তে টিকটিকি এনেও যদি বলা হয় যে টিকটিকিকে প্রণাম করলে আজকে শো সুপারহিট হবে, সুপার ডুপার হবে, আমি টিকটিকিকেও তখন প্রণাম করবো। आव तो खड़ी रे कवरा, अरे आव तो खड़ी, अरे माधुरे मंदिर में मीरा एकली खड़ी। साली কি নাম তোর? কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। সালি কি নাম তোর? জ্যোতি ঠাকুর। জ্যোতি? সালি জ্যোতি বনে জ্বালা। আমি অনেক কষ্টে হাসি করে, হয়তো অনেকেরই মনে নেই, কিন্তু বন্যি শিখায় এইটাই ছিল স্বাগতাদির পপুলার ডায়লগ। এবং আমাদের সেই দিনগুলো দিয়েই শুরু করলাম আমরা, যেখানে ফেলে এসেছিলাম। চেষ্টা করি একটু যদি সেই ফেলে আসা দিনগুলোকে। একদম, তুই সেলের ভেতরে ছিলিস আর আমি পাস করছিলাম। হ্যাঁ, কারণ আমি তো সেলের ভেতর ঘুরে বেড়াতাম, আমার প্রচুর ক্ষমতা ছিল। হ্যাঁ, দারুণ ক্ষমতা। আর সেই মানে স্বাগতাদির চরিত্রটা আমি মুগ্ধ হয়ে দেখতাম যে একবার ভালো মানুষ একবার খারাপ মানুষ, কখন চোখটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কি ভালো লাগতো বলো চরিত্রটা। ওটা হয়ে গেছে। আর ওরম একজন ডিরেক্টর পেলে সব কাজ হয়ে যায়। সত্যি তাই। ওরম একটা ডিরেক্টর এত ভালো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, যেন মনে হয় যে অভিনয়টা মানে সত্যি খুব সহজ, খুব এত সহজ ভালো বোঝানো। চরিত্রটা কেন এমনি বুঝে গেলাম আর কি, ওটাই তো আমি, এমন ভাবে বোঝালো। সত্যি তাই। আমরা দেবাংশুদাকে খুব মিস করি। বন্যি শিখার মতো সিরিয়াল আমার মনে হয় না আর হয়েছে। না না, আমাকে এখনো লোকে মুন্নি মামা বলে। মুন্নি মামা মানে অনেকে বলে না যে ডেইলি সোপ হচ্ছে নিউজ পেপারের মতো, আমি মনে করি না। যদি তাই হতো তাহলে মুন্নি মামার কথা লোকে ভুলে যেত। হ্যাঁ, এখনো লোকে বলে। তো স্বাগতাদি আজকে আমাদের সঙ্গে আছে। স্বাগতা মুখার্জি গান গাইতে বললাম, কিন্তু গাইলো না, কিছুতেই গাইবে না। পরে গাইবে তো স্বাগতাদি? পরে গাইব। এই তো আমরা এরপরে আবার বৈঠকের নিচে আমরা বসবো এখন। ওর পরের এপিসোডটা শুরু হওয়ার আগে পর্যন্ত আমরা সবাই মিলে জমিয়ে গান বাজনা করব। না না, এখানেই গাইতে হবে। তোমার এখানে অল্প গাইবো। তোমার দর্শক তোমার গান শুনতেই ভালোবাসে। না, আপনারা আমার গান শুনতে চাইলে আবার বৈঠকে আসুন। আমি এখানে মাঝে মাঝে এসে গান গাই কিন্তু। এবার তোমার ছোটবেলা থেকে যাই তাহলে, যে তুমি কোথায় বড় কি কলকাতাতেই হয়েছে? কোথায় থাকতে? ডোভারল্যান্ড। ডোভারল্যান্ডে। কোথায় পড়াশোনা করেছো? আমার প্রথম স্কুল হচ্ছে মুরলীধর গার্লস স্কুল। ও, তুমি মুরলীধরে পড়েছো? আচ্ছা। ওখান থেকে হাই সেকেন্ডারি, তারপরে লেডি ব্রেবন ফিলোসফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএ ফিলোসফি নিয়ে। এই ফিলোসফি কেন চুজ করলে? আমার হায়ার সেকেন্ডারিতে আমি কখনোই সায়েন্স নিয়ে পড়তাম না, কারণ আমি এখনো একটা অ্যামাউন্টের টাকা হলে 1 2 3 4 করে গুনি, মানে আমার গোনার কোনো সীমা পরিসীমা নেই। আমার ভালো লাগতো না, অঙ্কটা ভালো লাগে? খুব খারাপ। তো
আমি আমি আর্টসেই যেতাম, সাহিত্য আমার ভালো লাগতো। এবার কি করব, এখনকার দিনের মতো, এখনকার দিনে যেমন ক্লাস 6 থেকে 7 থেকে লোকে জানে কি করবে, আর অনেক রকমের সাবজেক্ট আছে সত্যি। Right. তোমার সময় তো প্রায় ছিলই না। হ্যাঁ, কিন্তু এই এতটা ফোকাসড ছিলাম না সত্যি কথা বলতে গেলে। তো আমি দেখলাম কম্বিনেশন কি ভালো নেওয়া যায়। ফিলোসফির সঙ্গে সাইকোলজির একটা রিলেশন রয়েছে, তো আমার একটা সাবজেক্ট সাইকোলজি থাকলো, একটা ফিলোসফি থাকলো, এবং এই দুটোর সঙ্গে ভীষণভাবে মিশে রয়েছে এডুকেশন। তো আমি দেখলাম যে আমার এই রাউন্ড ব্যাপারটা চলে এলো, আর একটা সাবজেক্ট নিতে হবে, সেটা আমি মিউজিক নিয়ে নিলাম। ইজি আমার পক্ষে মনে হয়েছিল তখন। তো এই কিন্তু আমার কেন জানি না, আমার দিদিও ফিলোসফি নিয়ে পড়াশুনো করেছে, এবং ও যখন পড়াশুনো করতো তখন আমি ওর বইপত্র কিছু দেখতাম বা পড়তাম, আমার ভালো লেগে গিয়েছিল। এবার হায়ার সেকেন্ডারিতে আমি যখন ফিলোসফি নিয়ে পড়লাম, আমার সাইকোলজিতেও খুব ভালো নাম্বার ছিল, কিন্তু আমি সাইকোলজির দিকে যাইনি। ইনফ্যাক্ট আমি সাইকোলজি নিয়ে এতে ভর্তিও হয়েছিলাম গোখেলে, কারণ গোখেল ছাড়া কোথাও ছিল না সাইকোলজিতে গ্র্যাজুয়েশন। কিন্তু আমার মন পড়েছিল না আমি ফিলোসফি নেব, এবং তখনও ব্রেবনের লিস্টটা বেরোয়নি। এবার গোখেলের লিস্টটা বেরিয়ে গেছে, এবং ওদের তখন আমি জানি না ওটা ট্রিট ছিল কিনা, যে ডিরেক্ট অ্যাডমিশন। এবার ডিরেক্ট অ্যাডমিশন হয়ে যাবে, এবার না হলে হয়তো হবে না। এবার স্বাভাবিকভাবেই 2টো না 3টে জায়গায় দিয়েছি, তার মধ্যে প্রথমটাতে বলছে হয়ে গেছে। হ্যাঁ, তো বাড়ির লোকরা নিশ্চয়ই বলে যেটা হয়ে গেছে আগে সেটা না, নিয়ে নেব। হয়ে গেছে যখন তোর তো এবং সাইকোলজিতে ভালো নাম্বার ছিল, ঠিক আছে হয়ে যায়। কিন্তু আমার বাবা বুদ্ধিমানের মতো করেছিলেন, যেটা হাফ পেমেন্ট করে এসেছিলেন, উনি আমার মতিগতি বুঝতে পেরেছিলেন। তারপরে পরেই বেরিয়েছে ব্রেবনের লিস্ট, এবং সেখানে আমি বাংলাতেও দিয়েছিলাম এবং ফিলোসফিতেও দিয়েছিলাম, দুটোতেই আমার নাম বেরিয়েছিল। আচ্ছা, লিস্টে নাম ছিল, যেই নামটা এলো আমি ফিলোসফি পড়বো, এবং আমার নিজের মনে হয় যে আমার জীবনে ভীষণ কাজ দিয়েছে। তাই না? এটাই বলতে যাচ্ছিলাম যে অভিনয়ের সাথে নিশ্চয়ই বা এই জীবনধারার সাথে খুব কাজ দিয়েছে, এবং এখনো আমি যে বিভিন্ন যখন যতটা সময় পাই পড়াশুনো করি, তার গভীরতা হয়তো তখন না বুঝে অনেক পড়েছে, এখন সেই বোধটা পাল্টে গেছে অনেক, এবং আমার জীবনে ভীষণ কাজে দিয়েছে, ভীষণ কাজ। মানে পড়াশোনাটা জরুরি বলো যে কোনো কাজ করতে গেলে। খুব জরুরি। মানে এই যে লোকে এখন ভাবে যে ঠিক আছে একটা তো কাজ করছি, কিন্তু এই পড়াশোনাটা করে কাজ করলে অনেক হ্যাঁ, কাজ করতে করতে পড়াশোনা করুক। হ্যাঁ, মানে আমার এখন বয়স হয়ে গেছে একটু, একটু রাইট। তো সেক্ষেত্রে পড়াশুনো মানে যে আমি সবসময় আবার আমি এমফিল করছি তা নয়। আমার রেগুলার মানে প্রতিদিনের জীবনে আমার পড়াশোনা, আমি একটা নতুন কি কবিতা পড়লাম, নতুন কি গল্প পড়লাম, বা একটা পুরনো গল্প সেটা আমি আবার পড়লাম, নতুন করে আবিষ্কার করছে। মানে একটা গান রবীন্দ্রনাথের, আমি ছোটবেলায় খুব নেচে নেচে যেটা গাইতাম, আজকে তার মধ্যে আমি নাচ খুঁজে পাই না, যেমন মমচিত্তে নাচে জন্ম, নাচে মৃত্যু, আমার তো চোখে জল আসে এখন, যেটাতে আমি একসময় ছোটবেলায় নেচেছি। আমার এখন নাচ আসে না। তো জীবন বোধ তো পাল্টে যায়, আর এটার পেছনে আমার ফিলোসফি পড়া অনেকটা আছে, আমি খুব মন দিয়ে পড়েছি সাবজেক্টটা। তোমার পড়াশোনা করতে ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগতো, কিন্তু ওই মানে মাধ্যমিক পর্যন্ত যে অঙ্ক, তারপরে বরং আমি আরো মনোযোগী হয়েছি, মানে হায়ার সেকেন্ডারি থেকে আমি অনেক বেশি পছন্দের সাবজেক্ট গুলো পেয়ে। জোর করে কিছু হয় না। একদম তাই। তো তোমরা দুই ভাই মানে দুই বোন? দুই বোন, ভাই আছে। ভাইও আছে? বাবা মা কি করতেন? মানে মা হাউসওয়াইফ, সেই অর্থে মানে সব থেকে বড় কাজটা করতেন। একদম। বাবা, আমরা 3 ছেলে মেয়ে, খুবই শান্ত, খুবই বাধ্য ছিলাম, কিন্তু তাও 3জনকে সামলানো। আমার বাবা সেন্ট্রাল এক্সাইজে চাকরি করতেন, প্লাস রেডিও ড্রামা করতেন। আচ্ছা, ইত্যাদি ইত্যাদি, পাড়ায় নাটক টাটক তো রয়েইছে। এবং আমি যেহেতু ডোবেলেন গভর্নমেন্ট কোয়ার্টারে থাকতাম, ওই 10তলা বিল্ডিংগুলো, মাঝখানে 2টো মাঠ ছিল, সেখানে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, পুজো ইত্যাদি, মানে ভরপুর জমজমাট। ছোটবেলা থেকে তুমি সাংস্কৃতিক পরিবেশটা দেখে এসেছো? হ্যাঁ, মানে আমাকে তো নাচতে হবেই। ওমা গান হচ্ছে, মা আমি গাইবো না, এটা হতে পারে? নাটকে আমি নেই, এটা হতে পারে? মানে একটা বেশ। তুমি নাচ শিখেছো এমনি? না। আচ্ছা, নাচ শিখিনি, কিন্তু আমি নাচতে পারি। আচ্ছা। এবং আমাদের ওইখান থেকে, আমাদের যে ডবল লেনের ওখানে যে অ্যাসোসিয়েশন ছিল, সেখান থেকে হয়েছিল হচ্ছে তোর
চিত্রাঙ্গদায় আমি কিন্তু সুরূপা করেছিলাম এবং সেটা রবীন্দ্র সদনেও হয়েছে। কারণ তার আগে রবি কিরণ, আমি যদি নাম ভুল না করি, হেমন্ত মুখোপাধ্যায় ইত্যাদি ওনাদের একটা সংস্থা ছিল যেটাতে ওনারা সঙ্গীত পরিবেশন করেছিলেন। তারপরে আমি উঠে, এবং আমার দিদি কুরুপা করেছিল, আমি সুরূপা করেছিলাম। যদি আমার দিদিকে খুব সুন্দর দেখতে, কিন্তু আমরা দুই বোন দুটো রোল পেয়েছি। ওটা নাম কুয়াস্তে। মানে এই যে তোমাকে যখন আমি তোমার অন্য ইন্টারভিউতে শুনেছি যে তোমাকে তোমার গালে দাগ নিয়ে তুমি বলেছো, তো তোমার এই যে যারা বলেছে তাদের সাইকোলজি নিয়ে তখন কি মনে হচ্ছে? নিশ্চয়ই তুমি বড় হয়ে গেছো, যে কেন এরকম লোকে কমেন্ট করে? আমার না এটা নিয়ে কিছুই হয়নি। আমি একটা জায়গায় বলেছিলাম, সেটা না মানে ভাইরাল হয়ে গেছে। ভাইরাল। তো আমি বলেছিলাম এই প্রসঙ্গে যে জীবনের কোনো বাধাই বাধা নয়। হ্যাঁ, মানে আমাকে যেমনই দেখতে হোক, যাই হোক, আমি যদি কাজে ফোকাস করি সব হয়ে যাবে। যেমন ছোটবেলায় একজন বলেছিলেন আমার মাকে, ওর গালে এত দাগ, ভালো করে ট্রিটমেন্ট করা, বিয়ে হবে না। তো আমি তার পরের দিন থেকে ট্রিটমেন্টটা বন্ধ করি এবং বলি, আমার সাইকোলজি যেটা মনে হয়েছিল, আমি বলেছিলাম আমি ওই ছেলেকে বিয়েই করি না যে এই কারণে বিয়ে করবে না। এক্স্যাক্টলি। তো এটা এমন কিছু বড় ইস্যু ছিল না। আমার মূল বক্তব্য যেটা ছিল যে কোনো বাধাই বাধা নয়, কিন্তু সেটা পুরো চলে গেল আমার ব্রণর দাগে পুরো ব্যাপারটা। আমি আজ পর্যন্ত এটা নিয়ে বদার নয় এবং আমি সত্যি কোনো ট্রিটমেন্ট করিনি। অনেকে বলেন যে হ্যাঁ আগের থেকে একটু মিলিয়েছে, আরে ভাই বয়স হয়েছে, মুখের চামড়া মোটা হয়ে গেছে, দাগগুলো চলে গেছে। মাধুরী দীক্ষিতেরও তো ছিল বিচ্ছিরি ভাবে। হ্যাঁ, উনি ট্রিটমেন্ট করিয়েছেন, উনি একটা অত বড় জায়গায় কাজ করেন, ন্যাশনাল লেভেল বলবেন, ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেন, ওনাদের এটা করতেই হবে। আমার মনে হয়েছিল যে আমার প্রয়োজনই, আর আমার চেহারাটা তো একেবারেই নায়িকা সুলভ নয়। কিন্তু এখন তো ধারণা বদলাচ্ছে, এখন নায়িকা সুলভ বলতে কি বোঝায় কেউই জানে না। এক্স্যাক্টলি, এখন ধারণা বদলাচ্ছে, কিন্তু এখন তো আমার বয়সও হয়ে গেছে। না, বয়স হয়নি, তুমি তো বললে অল্প একটু। তো স্বাভাবিকভাবেই মানে আমার মনে হয়েছিল, মানে আমি যদি খুব কালো হতাম, আমি কখনো ফর্সা হওয়ার ট্রিটমেন্ট করাতাম না। মানে আমার প্রয়োজন নেই জীবনে, যেটা ন্যাচারাল সেটা ন্যাচারাল। হ্যাঁ, রোগা মোটা হওয়াটা, রোগা থাকলে স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক আছে, যতটা যতটা থাকা যায়। এবং রোগা থাকলে তুমি অনেক ধরনের চরিত্রে তোমায় ভাবা যায়। আমাদের এখানে একটা ভীষণ খারাপ কনসেপ্ট আছে, মোটা মানে তোমাকে কমেডিয়ান করে দেবে। মোটা মহিলা, মোটা পুরুষ মানে সে কমেডিয়ান। মানে আমরা কিন্তু সমাজকে এভাবেই দেখি, কেউ একটু মোটা হয়ে গেল, আমরা বলি তাকে নিয়ে কমেডি করতে থাকি, তার শারীরিক সমস্যা থাকতেই পারে, সেটা তো আমরা ভাবি না। তো আমি ওই বিভিন্ন চরিত্র পাওয়ার লোভ আছে, আমি ভীষণ লোভী, তো সেই কারণে একটু ঠিকঠাক থাকার চেষ্টা করি। ব্যাস, বেঁচে থাকার জন্য তো লোভটা থাকতেই হবে, নাহলে কি দিয়ে বাঁচবে? তবে সুস্থ থাকতে হবে, প্রচুর খাওয়া দাওয়া করতে হবে। আমি যদি খুব মোটা হয়ে যাই, আমার অনেক শারীরিক সমস্যা আসবে, আমি সেগুলো চাই না। প্রথম কাজ কি তাহলে? মানে ফিলোসফি পড়তে পড়তে কি কাজ এলো নাকি তার এছাড়া তো তুমি করছোই, ধরো স্কুল, কলেজ, পাড়া? হ্যাঁ, ওই পাড়াতেই তো মেঘনাথ কাকু থাকেন। আচ্ছা, মানে ওই আমি একই বিল্ডিং এ মেঘনাথ কাকু থাকতেন। আমি কাকু বলি এই কারণে, মানে আমি কিন্তু বিভাসদা বলি, বিভাসদা কিন্তু বড় বয়সে মেঘনাথ কাকুর থেকে, কিন্তু আমার তো পাড়ার কাকু। মানে আমি যে বিল্ডিং এ থাকতাম 10তলা বিল্ডিং এ, আমি ফার্স্ট ফ্লোরে, মেঘনাথ কাকু 7th ফ্লোরে থাকতেন। মানে ওনার ছেলে প্রথম নাটক করেছে আমার ডিরেকশনে, মানে পাড়ার নাটকের ডিরেকশন। তো ওই রকম আর কি। বললো যে দায়বদ্ধতে যে মেয়েটি ওর বিয়ে হয়ে যাবে, কটা শো করে দিবি। মানে আমাকে খুব ট্যালেন্টেড একমাত্র মেঘনাথ কাকুই বুঝেছিলেন, কারণ পাড়ার নাটক দেখেছিলেন। তো আমার মনে হয়েছিল যে মানে হয়তো মেঘনাথ কাকুর জায়গায় অন্য কেউ যদি বলতেন আমি রাজি হতাম না, কারণ ওটা আমার স্বপ্ন ছিল না। মেঘনাথ কাকু তো আমার কাছে সহায়ক নাট্য দল, আমার কাছে এত হিট একটা নাটক, আমার কাছে এরকম একটা চরিত্র, তার থেকেও বড় কথা মেঘনাথ কাকু তো। তুমি নাটক দেখতে যেতে তার মানে মাঝে মাঝে মেঘনাথ কাকু বাড়িতে এসে টিকিট দিয়ে যেতেন, আমার বাবা নিয়ে যেতেন। আমি এমনকি যে পেশাদারি রঙ্গমঞ্চ ছিল, পেশাদারি থিয়েটার, সেটাও আমি কয়েকটা দেখেছি, বাবা নিয়ে যেতেন। রেডিও ড্রামাও করেছি, কিন্তু আমি কখনো এটাকে প্রফেশন হিসেবে নেব ভাবিনি। তোমার কি করতে ইচ্ছে করতো? ছোট গান করবো আর প্রফেসর হবো, প্রচন্ড ইচ্ছে ছিল। আচ্ছা, ফিলোসফি নিয়ে? ফিলোসফিতে বা যদি অতটা ভালো রেজাল্ট না হয় তাহলে টিচার হব, ফিলোসফি পড়াবো। যদি সেটাও না করতে পারি, প্রাইমারি স্কুলের টিচার হব, কিন্তু একটা টিচার, শিক্ষক সত্তা একটা ভেতরে ছিল। আচ্ছা। আর হচ্ছে আমি গান গাইবো। গানটা কি শিখেছিলে? গান শিখেছি।
কোথায় শিখেছিলে? গান আমি শিখেছি ভূপতি মুখোপাধ্যায়ের কাছে। উনি তারাপদ চক্রবর্তীর স্টুডেন্ট ছিলেন, মানে বয়স্ক। তারপরে আমি সুকুমার মিত্রের কাছে বেশ কিছুদিন গান শিখি। তো এই করতে করতে তারপরে থিয়েটারে চলে এলাম। তারপরে 12টা আমার বেজে গেল। কত বছর গান শিখেছিলেন? অনেক বছর, ছোটবেলা থেকে। মানে তখন একটা চল ছিল না আমাদের সময় যে এ একটা গান গাইবে, ও একটা নাচে ভর্তি হয়ে গেল, কিছু একটা হলো। আর আমাদের বাড়িতে ভীষণ গানের ওই পরিবেশটা ছিল। আমার বাবার মাসতুতো মামাতো ভাই বোন এক জায়গায় হলে গান বাজনা হচ্ছে, আমার ঠাকুমা অর্গান বাজিয়ে গান করতে পারতেন। তো আমি ঠাকুমার কাছে প্রথম ওই একবেলোর হারমোনিয়ামে সারেগামা বাঁধানিসা শিখি। বাহ। এবং সেটাতে মানে সেটা দিয়ে শুরু। এবং আমাদের বাড়িতে ভীষণ ওটাকে করা হতো যে গান গাইছে বা কিছু, অনেকে বাড়িতে থাকে না গান গাওয়ার কি দরকার আছে, যাও পড়তে বসো, এই ব্যাপারটা ছিল না। আর একটা জিনিস মানে খুব অস্বাভাবিক জিনিস, মানে যারা গান গায়, নাচ করে বা খেলাধুলো করে তারা পড়াশোনাও করে, এইটা হচ্ছে ব্যাপার। মানে পড়াশোনা করতে গেলে যে সব বাদ দিয়ে দিতে হবে, না 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 না, একেবারেই নয়। আর আমি যখন সারেগামা শিখিনি তখনই হতো কি, আমার একটা সেন্স কাজ করতো, কেউ একটা গান গাইছে, আমি যদি সেই নোটটা হারমোনিয়ামে ধরে নিতে পারি আমি পুরো বাজিয়ে দিতে পারতাম। কিন্তু কোথা দিয়ে যাচ্ছে আমাকে যদি কেউ নোটেশন জিজ্ঞেস করে আমি জানি না। ও তাই? হ্যাঁ, বাহ। মানে ওটা আপনার থেকে এসে যেত। যে আমি কিন্তু তখন আমাকে যদি বলে এটা সা না রে না গা, আমি জানি না, পরবর্তীকালে আচ্ছা, তোমার শিখেছি। কান তৈরি ছিল তার মানে, শুনে শুনে শুনে? হয়তো তাই, মানে আমি তো জানি না। এটা কত বছর বয়সে? অনেক ছোট, অনেক ছোট। তখন আমি গান শিখতাম না, আমার দিদি গান শিখতো। ও গান শিখে এসে যখন করতো আমি বাজিয়ে দিতে পারতাম। বাহ। মানে আমার ওই বাজানোটা নিয়ে কোনো, অনেকে থাকেন না যে হারমোনিয়াম বাজাতে পারি না, আমিও তো ছাপা ধরে গাইতে পারি না। কিন্তু আমার ওটা মানে এটা একটা বিশাল, মানে তোমার বাদ্যযন্ত্রের উপর একটা, আর কি বাজাতে পারো? হয়তো কিছু বাজাতে পারি না, শুধু হারমোনিয়াম? হ্যাঁ, তানপুরা তো বাজানোর কোনো তো কৃতিত্ব নেই, হ্যাঁ। ওই আর কি। কিন্তু যেমন ঋষি দোতারা বাজায়, বাঁশি বাজাতে পারে। তো আমার ওই জায়গাতেও, যে পরিবারে বিয়ে হয়েছে ছোটবেলা পরে, ঋষির মা রেডিওতে গাইতেন, টেলিভিশনে গান করতেন, বিবেকানন্দ কলেজে প্রফেসর ছিলেন গানের। তো সব মিলিয়ে আমি ওই পরিবেশটা পেয়েছি। বাবাও যেমন প্রচুর গান লিখেছেন, প্রচুর সিনেমায় গান লিখেছেন, মানে ঋষির বাবা, কিন্তু উনি টিচার ছিলেন। তো আমি টিচার হইনি, কিন্তু শিক্ষক পরিবারে আমার বিয়ে হয়েছে। অন্তত সেই পরিবেষ্টিত হয়ে আছে তুমি। এবং চলতে ফিরতে আমি শিক্ষা নিয়েছি। হ্যাঁ। কোনো একটা উচ্চারণ কেন কর্তব্য হবে, কেন কর্তব্য নয়, এগুলো আমি শিখেছি। এবং সেটা কি কাজে দিয়েছে আমার, আমি যখন আমার অ্যাক্টিং একাডেমি শুরু করেছি, আমার সেই শিক্ষাটা কাজে দিয়েছে। এবং মানে শিক্ষিকা তুমি হয়েছো কোথাও গিয়ে, মানে নিজের সাবজেক্টের কোনো একটা সাবজেক্টে গিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু রকমটা আলাদা থাকে তো। হ্যাঁ, তা ঠিক আছে, তাও ঠিক আছে। আর একটা হচ্ছে যে ধর চ্যানেলের, বিভিন্ন চ্যানেল বা হাউসের সিরিয়ালের যে কাজ আসে, নতুন ছেলে মেয়ে আসে, তার প্রায় 90% ছেলে মেয়েকে আমাদের কাছে পাঠায় আচ্ছা, গ্রুমিং এর জন্য। হ্যাঁ, তো সেটাও একটা আনন্দ হয়। ওটা ক্যারেক্টার ওয়াইজ গ্রুমিং করা হয় এবং সেই সময়টা খুব কম থাকে। একটু পপুলার নামগুলো বলো যে মোটামুটি। আমি কত নাম বলবো, মানে এখন যারা কাজ করছে আমার একাডেমির স্টুডেন্ট, তার মধ্যে আছে যেমন কম্পাস, যে সিরিয়ালটা চলছে তার যে হিরোইন, সে আমাদের পর্ণা, আমাদের স্টুডেন্ট। জগদ্ধাত্রী সিরিয়ালের হিরো, সে আমাদের স্টুডেন্ট। মানে আরও কত বলবো, মানে অনেক অনেক, মানে আমি যেখানেই যাই সেখানেই দেখি ছেলেমেয়েরা কাজ করছে। মানে প্রায় ম্যাক্সিমাম, আমি 90% সিরিয়াল বলছি, সবই আমাদের কাছে আসে। তো ঋষিদার বাবার নামটা যদি তুমি একটু বলো। যে ঋষিদার বাবার নাম হচ্ছে ডক্টর গোপীনাথ মুখোপাধ্যায়, আর মার নাম হচ্ছে ডক্টর করুণা মুখোপাধ্যায়। আচ্ছা, মজার কথা হচ্ছে ঋষি যখন ক্লাস 8-এ পড়ে মোস্ট প্রবাবলি, তখন মা মাধ্যমিক পরীক্ষা দেন, এবং সেটা বাবার উৎসাহে। কারণ মায়ের বাড়ি থেকে শুনেছি স্কুলে গিয়ে পড়াশোনা করা অ্যালাউ করতো না। আচ্ছা। তারপর মা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, MA করেছে, ব্রহ্মসঙ্গীতের উপর ডক্টরেট করেছে। মার লেখা বই এখন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। বাহ। এবং পড়ানো, উনি পড়াতেনও? না, মার লেখা ব্রহ্মসঙ্গীতের উপর, ও তো মিউজিক ডিপার্টমেন্ট যাদের আছে। তুমি তো বলে বিবেকানন্দ মা মিউজিকের প্রফেসর ছিলেন। প্রফেসর ছিলেন।
আর বাবা কিসে গান বলে ছবির গান বাবা অনেক সিনেমার গান? অনেক ফিল্মে গান লিখেছেন, তার মধ্যে ফালতুতে একটা খুব পপুলার গান ছিল শূন্য থেকে শুরু করে, তো সেটা আমি শোনাবো সবাইকে। তো সেটা তো বাবার লেখা। এবং মজার কথা হচ্ছে যে শান্তিনিকেতনে গেছি, বাবাও গেছে, মাও গেছে, আমরা মোটামুটি মা 1 বছর হলো চলে গেছেন, মানে ঋষির মা। আমার মা প্রায় 3 বছর হলো, আমার বাবা 5 মাস হতে চললো, মানে ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। তো বাবা মা সবাই গেছে গিয়ে, মানে তরুণ খ্যাপা ও গান করছে শূন্য থেকে শুরু করে, এবং সেটা জানেও না। এবার গেছি গিয়ে আমি বলছি যে তরুণ, বাবার লেখা একটা গান। বলছে সে কি, আমরা চোখের সামনে দেখছি যে গান লিখেছে, প্রণাম করে বলছে যে আমরা আবার গাইবো আপনার সামনে। এবং সেটা আমি ভিডিও করেছিলাম যে বাবার সামনে ওরা গানটা গাইছে। বাবা বলে শুধু এই কথাটা না, এটা নয়, বলছে আসলে আমরা শুনে শুনে তুলেছি, তো আমি এবার থেকে ঠিক করে গাইবো। এইটা খুব আনন্দের। আর তুমি বলছিলে স্টুডেন্টদের কথা, যে অনেক নাম বিখ্যাত স্টুডেন্ট ওনার হ্যাঁ, ছিল। মানে কাউকে বাদ দিলে খুব খারাপ হবে। অঞ্জন দাসও বাবা স্টুডেন্ট, রাজা দা, রাজা সেন, সমীর চন্দ্র, শিশির চন্দ্র। সমীর চন্দ্র মানে বম্বের আর্ট ডিরেক্টর ছিলেন। বাবা খুব কষ্ট পেয়েছিলেন সমীরদা চলে যাওয়াতে। এবং আমি যেটা শুনেছি সমীরদাকে বম্বে বাবা খুব জোর করে পাঠান। আমাদের বাড়িতে এখন একটা ছবি আছে, মানে যখন বম্বে যাননি সমীরদা তখন একটা চারকোল দিয়ে একটু রবীন্দ্রনাথের ছবি এঁকেছিলেন, সেটা আমার বাড়িতে এখনো বাঁধানো আছে, নিচে লেখা আছে সমীরচন্দ্র। বাহ। তো বম্বে থেকে এলেই মানে বাবা মার সঙ্গে দেখা করতেন, আমাদের বাড়িতে আসতেন। এবং বাবা মাকে দাদা বৌদি বলতেন সাষ্টাঙ্গে, মানে এমনি পায়ে হাত দিয়ে নয়, এসে পুরো পায়ের কাছে শুয়ে পড়তো। বলছে যে আমি মানে যেতে পেরেছি আজকে, যার জন্য আমি কাজ করেছি। তো মানে আমার শ্বশুর বাড়িটা এরকম এবং বাপের বাড়িটাও ওই রকম। আলাপ কি করে হলো ঋষিদার সাথে? একটা প্রোগ্রামে আচ্ছা। আমি তখন গান করতে গিয়েছিলাম, ঋষি তখন প্রচুর সিরিয়াল সিনেমা এইসব করছে, আমি চিনি ঋষিকে, ও অ্যাঙ্কার ছিল। তো কি গান করি জিজ্ঞেস করার জন্য ইত্যাদি। তো আমার সঙ্গে এসে প্রথম জিজ্ঞেস করেছিল, হাই আমি ঋষি মুখার্জি। হ্যাঁ আমি চিনি। তো তারপরে আমাকে সবাই বলে যে হাই বলে বলে ব্যাপারটা তো হাই লেভেলে চলে গেল। তো তোমার ঋষিদাকে ভালো লেগেছিল কি কারণে? মানে এই যে এখন বিয়ে টিকছে না, প্রেম টিকছে না, এবং বেশিরভাগ লোক আমাকে নিয়ে প্রেমে পড়তে ভয় পাচ্ছি, সম্পর্কে যেতে ভয় পাচ্ছি। তো তুমি যেহেতু এত বছর, এবং তুমি যেটা আমরা গল্প করতে করতে দুঃখ করছিল স্বাগতাদি, যে আমার কোনো মানে কন্ট্রোভার্সি নেই, 5 রকমের বিয়ে, 5টা। তাহলে আমার সোশ্যাল মিডিয়াগুলো একটু এরকম হতো। হ্যাঁ, কিন্তু কেন হচ্ছে? তুমি তো ফিলোসফি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছো, যে দেখ যাদের হচ্ছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমি বাইরে থেকে দাঁড়িয়ে তাদের জাজ করার মতো আমার কোনো অধিকার নেই, কারণ ঠিক ভেতরে কি রসায়নটা হয়ে গেল। মানে তুইও একটা রান্না করলি, আমি একই জিনিস নিয়ে রান্না করলাম, কিন্তু কোথায় একটা মিক্সিংয়ে ভুল হয়ে গেল, টেস্টটা তোর রান্নার অনেক বেটার হলো, আমারটা হলো না। এটা আমি জানি না, আমি সত্যিই জানি মানে না। তোমাদের রসায়নটা কি কারণে টিকে আছে এটা যদি বলো। প্রথমত একটা জায়গায় ভীষণ গন্ডগোল হয় যে বাবা মা সংক্রান্ত বিষয়, শ্বশুর শাশুড়ি সংক্রান্ত বিষয়। আমার নিজের যেটা মনে হয়, আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম যে আমি আমার বাড়িতে আমার বাবা মার কাছে সেই শিক্ষা পেয়েছি, ঋষি একটা ছেলে, আমি বাবা মাকে নিয়ে থাকবো, মানে আমার যতই অসুবিধে হোক না কেন আমি অ্যাডজাস্ট করব। কোথাও একটা তোমাকে যেতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। প্রথম থেকে যদি না আমি এটা করবো না, একটা ছেলে স্বাভাবিকভাবে সে বাবা মার অনেক কাছের হবে। আমি তাকে ওখান থেকে বের করব না, ওই যে 3 জনের সার্কেলটা আছে, আমাকে ওই সার্কেলে 4 জন হতে হবে। আর ওদেরও মানতে হবে যে আমাদের সার্কেলটা এখন 4 জনের, এবং ওরা সেটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করেছিল। আর একটা মজার ঘটনা বলি, আমার মাও ঠিক এতটাই প্রোগ্রেসিভ ছিলেন। বিয়ের সময় আমাদের সময় তো ওই এত পার্লার টার্লার এই ছিল না, তাও হচ্ছে আনন্দদ্বীপ বলে একটা পার্লার ছিল, আমরা সবাই জানি একজন বিখ্যাত মানুষের। তো আমি ওখানে বিয়ের দিন সাজবো, চুল ফুল বেঁধেছি, স্প্রে করেছে, করেছে, তো মানে এরম হয়ে গেছে চুলটা, হয়ে গেছে ঠিক আছে। পরের দিন শ্বশুরবাড়িতে গেছি, গোলপার্কের কাছে একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল, বাড়ি আমাদের ফন রোডে শ্বশুরবাড়ি। তো আমি যাওয়ার পরে এই হলো সেই হলো, আমি বলেছি যে এবার শ্যাম্পু করবো, মানে আমাদের ওই বাড়িটাতেই আমি গিয়ে উঠেছি। সবাই রে 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 করে উঠলো, শ্যাম্পু 1 মাস শ্যাম্পু করা যাবে না।
আমি এরম করে দেখছি 1 মাস আমি তো ন্যাড়া হয়ে যাব তাহলে এই চুল নিয়ে, কিছু বলতেও পারছি না, যদিও আমি মাকে বাবাকে আগে থেকেই চিনি। তো আমি চুপ করে আছি, ঠিক আছে কি করব বুঝতে পারছি না। হঠাৎ মা এসে বললেন যে শুভ গাড়িটা একটু বের করতো, স্বাগতা বাড়িতে গিয়ে স্নান করবে। এবার ঋষি তো লোক ম্যানেজ করা, একটা মাত্র ছেলে, কি এখন বাড়িতে কেন যেতে হবে, সবাই তো এখানে স্নান করছে, না না অসুবিধা হবে, নতুন বউ। আমি বুঝতে পারছি না আমি কোন দিক থেকে নতুন বউ, কারণ এদের বাড়ির সবাইকে আমি চিনি। আলো ওকে, আমি মেনে নিলাম আমি নতুন বউ। না গাড়ি বের কর, গাড়ি বের কর বলে মাও গাড়িতে উঠে গেল। ঋষি গাড়ি চালিয়ে নিয়ে চলে এলো, এসে বললো যে তুমি বাথরুমে গিয়ে শ্যাম্পু করে নাও। আমি আচ্ছা শ্যাম্পু করে নাও, ফালতু কথা সব, যাও যাও শ্যাম্পু করে নাও। শ্যাম্পু করলাম, বেরোলাম, চুল পুরপুর করছে, নিজেই খানিকটা এতটা সিঁদুর নিয়ে এরম করে পরিয়ে দিল, দিয়ে বললো যে ওখানে গিয়ে শুধু বলবে যে চুলটা ধুতেই সব আঠা উঠে গেছে। এবং একবারও বলেনি তারপরে গিয়ে যে শুভ তুই সিঁদুরটা পরিয়ে দে, একবারও বলেনি, নিজেই খানিকটা খাবলা করে সিঁদুর নিয়ে পরিয়ে দিয়েছে, দিয়ে একটু এরকম করে দিল, চলে গেল। তো এই যে মানে তুমি বলছো যে সোসাইটিতে একটা সম্পর্ক টিকে থাকতে গেলে সোসাইটিকেও অনেকটা সাহায্য করতে, মানে বাবা মা তো প্রথমে আমরা দুজন, তারপরে আমাদের পাশাপাশি যারা আত্মীয় স্বজন আছে, মানে তাদেরকেও অনেকটা বদলাতে হবে, না না আত্মীয় স্বজন বদলেছে কিনা আমি জানি না, মানে কিন্তু মা বদলেছে। হ্যাঁ মা বদলায়নি, মা এটাই। হুম। এবং আমি সবসময় বলি যে বড়রা আগে হাত ধরে এগিয়ে নিয়ে যায়। ওই যে একটা ঘটনা ঘটলো বিয়ের পরের দিন, আমি তো এই সার্কেলে ঢুকে গেলাম, তাই না? তো এবার ওই যে একটা মানে অসম্ভব আমার ন্যাড়া হয়ে যাওয়া থেকে মা বাঁচিয়ে দিল, তো আমারও তো দায়িত্ব হয়, দায়িত্ব তো পড়ে যায়। আমি তো সেই মুহূর্তে অবাক হয়েছিলাম যে এটা কি করে হয়। হ্যাঁ আমার মাও এরকম ধরনের কথা বলে, তার মানে ইনিও তোমার মা। মানে আরেকটাও জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে বিয়ের 5 বছর হয়ে গেল, তোদের এখনো বাচ্চা হলো না, এই নিয়েও নিশ্চয়ই তোমাকে না না মা কখনো বদল নয়, বাবা মা। আমার শ্বশুরমশাই একটা কথা খুব বলেন যে তোমার সন্তান তোমায় বাঁচিয়ে রাখবে না, তোমার কাজ তোমায় বাঁচিয়ে রাখবে। তুমি মারা যাওয়ার 10 বছর বাদে তোমার দেয়াল থেকে তোমার সন্তান ছবিটা খুলে হয়তো ফেলে দেবে, কিন্তু তুমি যদি সেরকম একটাও কাজ করো, মারা যাওয়ার 20-25 বছর বাদেও তোমাকে মানুষ মনে রাখবে। অর্থাৎ কাজ তোমার সন্তান। বাহ, মানে এরকম অভিভাবক পাশে থাকলে সত্যি। হ্যাঁ, এবং আমার বাবা মাও বদল হয়নি, বলেনি না তোমাকে, বিরক্ত করেনি? বলতে ঠিক আছে, মানে যে যার একটা নিজের জীবন, তার গতিটা তাকে দিতে হবে। আমি তোমার অনুযায়ী লাল শাড়ি পরবো, সাদা শাড়ি পরবো, আমি তোমার অনুযায়ী সন্তান ধারণ করব, আমি তোমার অনুযায়ী বিয়ে করব, আমি তোমার অনুযায়ী কফি খাবো না চা খাবো, এটা হয় না। এতক্ষণ ধরে গান গান শুনলাম, এবারে একটা গান অন্তত গাও প্লিজ। আমার খুব ফেভারিট গান এটা, আর এটা একটু সকাল সকালের গান। আচ্ছা গাই, গেস করতে পারছিস কিছু? না, আমি কি করে জানবো? ঠিক, গাই তাহলে। সুবাহ 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 सुबह सुबह का ख्याल आज, सुबह सुबह का ख्याल आज, वापस गोकुल चले मथुरा राज, मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, मनोहार वेश छोड़ नंद राज, सर से उतर के सुंदर ताज, राज दंड छोड़ भूमि पर बाज, फिर काहे बांसुरी बजावे, मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, कौन सा अनोखा गीत गाहे पिककुल, राजपाट जैसे हज भई धूल, कौन सा अनोखा गीत गाहे पिककुल, बिरह न लगे फिर हृदय अकुल, राज काज मन न लगावे, राज काज मन ना लगावे, मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ,
मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ, मथुरा नगर पति काहे तुम गोकुल जाओ। क्या बात, क्या बात। থ্যাংক ইউ। তাও একটু এদিক ওদিক পিচের গন্ডগোল হয়েছে, রেওয়াজ করি না সেটা বলবো না, লোকে বলবো সকাল সকাল তো গলাটা ঠিক নেই। এবার পরপর নাটকে আসি, যে তুমি প্রথমে মেঘনাদার সাথে কাজ করলে, তারপর ওখান থেকে কটা থিয়েটার মানে পরপর শুরু করলে? আমি করেছি দায়বদ্ধ পর করেছি, বাসভূমি, কর্ণাবতী যখন হচ্ছে তখন আমার বিয়েটা ঠিক হয়ে যাবে বলে আমি এই নাটকে, মানে তখন তো একটা ব্যাপার ছিল না আমি এই নাটকটা করবো না কাকু, অনেক রিহার্সাল দিতে হবে আমার বিয়ের, কিন্তু ওই নাটকগুলো শো তো প্রচুর হয়ে যাচ্ছে। তো তখন কাকু একটা প্রস্তাব দিলে, তুই তাহলে এটা রাজস্থানী মিউজিকের প্রতি মিউজিকটা কর। তো সেটা আমার জীবনের একটা অন্যতম একজন শ্রেষ্ঠ মানুষকে এই কাজটা করতে গিয়ে পেয়েছি। তো আমি বললাম যে ঠিক আছে, বলে আমি তোকে কিছু মিউজিক দেবো, তুই তো একটু রাজস্থানী গান টান এগুলো করিস, দেখ। তো ওখান থেকে কিছু জিনিস আমাকে দিয়েছিলেন কালেক্ট করে। খালেদ চৌধুরী, শ্রী খালেদ চৌধুরী, উনি পুরোটা মানে তৈরি করে দিয়েছিলেন, মানে পুরোটা মানে উনি ওভারঅল দেখাশোনার দায়িত্বে ছিলেন। এবং যখন আমি গানগুলো সুর করি বা কিছু করি, গানগুলো লিখেছিল ঋষি, সেটা পরবর্তীকালে লিখেছিল। তো আমাকে বলা হয়েছিল খালেদা যেদিন আসবেন উনি শুনে সবগুলো না করে দিতে পারেন, অতএব তোমার সেই মেন্টাল প্রিপারেশন রাখো। ঠিক আছে, মানে আমার তো তখন এমন কিছু একটা কিছুই নেই, তো না বললে না বলবে, হয়নি বলে না বলবে। তো খালেদা এলেন, আমার এখনও মনে আছে প্রথম দিনে দেখাটা সবুজ রঙের পাঞ্জাবি, যেমন ওই কদ্দই পাঞ্জাবি, একটা পাজামা পরে এলেন, সাইডে একটা ঝোলা। তো শুনে বললেন, তো আমি তো না করার মতো কিছু পেলাম না, শুধু আমার একটাই কথা, লোকজনদের বোঝানোর জন্য কিছু রাজস্থানী, কিছু হিন্দি গানগুলো কেন হিন্দিতে যাবে, হিন্দি এবং রাজস্থানী মিক্স করে কয়েকটা শব্দ রাজস্থানী রেখে এটা তো বাংলায় করা উচিত। তখন সেই গানগুলো আবার ঋষি লেখে, মেঘনাদ কাকু বলেন ঋষিকে লিখতে। এবং মনে আছে একটু কিছু দুকলি? একটা গান আমি পেয়েছিলাম ওখান থেকে, সেটাকে ভেঙে হয়েছিল, সেটাকে একটা পোর্শন ছিল দূরে আসছে, সেটা খরাজ গিয়েছিল, খরাজ মুখার্জি। গানটা পেয়েছিলাম, একটি রাজস্থানী ভজন পেয়েছিলাম। গানটা এরম ছিল, आवा तो खड़ी रे कवरा, अरे आवा तो खड़ी, अरे माधुरे मंदिर में मीरा एकली खड़ी, अरे थे के वो मोरे सांवरिया, अरे थे के वो मोरे सांवरिया, थर गल रोहार बन जाऊं, पेरो नीना दे शाम धनी, थरे अंग अंग रम जाऊं रे मोहना। এইটা একটা জায়গায় অ্যাপ্লাই করা হবে। বাংলাটার লিখেছিল ঋষি, একবার এসো মোহন এসো একবার, দুঃখিনী মীরা দাঁড়িয়ে আছে মন্দিরে তোমার, তোমার নামের গুণে মীরা, তোমার নামের গুণে মীরা, দু চোখ ভাষায় ওই পদ্মচরণ আসে মীরা, প্রেমেতে লুটায় মোহন, একবার এসো মোহন এসো একবার, মাদুরে মন্দির মে মীরা একলি খড়ি। আরেকটা ছিল যেটা আমার খুব ফেভারিট গান ছিল, গানটা আমরা পেয়েছিলাম এরকম, মোর বলে রে ओ मल जी पाड़ा में ओ मल सा मोर बोले রে। এটা ছিল এমন একটা জায়গায় যখন হিরোইন একজন বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে হয়, সেখান থেকে এক চড়িওয়ালার সঙ্গে পালিয়ে যায়, হঠাৎ চড়িওয়ালার বাড়ি থেকে, এবং ভীষণ ভালোবাসা, একটা চিঠি আসে। চড়িওয়ালা এতদিন যেটা বলেনি, চড়িওয়ালার একটা বউ আছে এবং তার বাচ্চা খুব অসুস্থ, তাকে ফিরে যেতে বলে। সেই চিঠিটা পাওয়ার পর যখন চড়িওয়ালা আসে, তাকে গিয়ে বলে, তুমি তোমার বাচ্চার কাছে যাও, বউয়ের কাছে যাও, আমার কথা ছেড়ে দাও, আমি আমার মতো। জিনিসপত্র গোছাচ্ছে, চলে যাচ্ছে, ঠিক সেই সময় ব্যাকগ্রাউন্ডে গানটা হয়, ওটাও আমারই গাওয়া ছিল। এটার থেকে ভেঙে করি, সুখ বলে রে ও
শাড়ি জশনে ছেড়ে রে, ও শাড়ি জশনে উড়ে রে, সুখ বলে রে ও পাহাড়ে ঢোল বাজে রে, ও শাড়ি নাচে কেমনে, সুখ বলে রে ও শাড়ি জশনে ছেড়ে রে, ও শাড়ি জশনে উড়ে রে। क्या बात, পুরো মানে এত সুন্দর। এটা পুরো রাজস্থানি মিউজিক নিয়ে করা। তারপরে আমি করেছি অ ক খ করেছি, দুই হুজুরের গপ্প আবার রিভাইভ করা হয়েছিল, সেগুলো করেছি। এবং বাসভূমি আমি আগে ছোট মেয়ে ছিলাম, তবে মেজো মেয়ের চরিত্র করেছি। সুদীপা বসু, আমরা সবাই জানি ও অসাধারণ অভিনয় করেছিল এই নাটকে। একটা কারণেও তখন করতে পারিনি পরবর্তীকালে, তো সেটাও। এবং দেশে বিদেশে বাসভূমির যতগুলো শো হয়েছে আমি করেছি। কোথায় কোথায় গেছো অনেক বিদেশে? জায়গায় বিদেশে তো আমি যেন ভুলে যাই না, যেমন কোন কোন সিরিয়ালে গ্রুমিং করেছি আমি তোকে বললাম একটু পরে বলবো। আমি 17টা না 18টা জায়গায় গিয়েছি, আমি 3.5 মাস টানা ছিলাম। এবং তখন বাসভূমি, এবং আমি নায়গ্রা দেখেছি, নায়গ্রা ফলস নিচে গেছি, এবং সেটা থিয়েটার করতে গিয়ে, বেড়াতে গিয়ে নয়। ভাবা যায়। এটা খুব আনন্দের। আমরা ক্যান্টনিজ চিকেন খাই, আমি ক্যান্টনিজে গেছি, অনেক জায়গা মানে বলতে পারবো না কটা জায়গায় গেছি। তখন তো আমি এখনো গুণে বলতে পারবো না কটা সিরিয়াল করেছি। হ্যাঁ, তো আমি ওই খুব এনজয় করেছি, কিন্তু প্রচুর শো। এবং ওই শোটা করতে গিয়ে আর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমরা অতজনের টিম 8 জন গিয়েছিলাম। সেখানে ওই রডের মধ্যে স্ক্রু লাগিয়ে লাগিয়ে তার মধ্যে কাপড় দিয়ে পুরো সেটটা বানাতে হতো, এবং সেটা আমরা সবাই নিজেরা করতাম। এবার আমার সিনটা করতে করতে যখন গ্যাপ আছে, আমি বেরিয়ে গেলাম, গিয়ে আমি মিউজিকটা প্লে করছি। এবং আমাদের একটা ইনস্ট্রাকশনের জায়গা ছিল, যেখান থেকে যিনি লাইটে আছেন আমেরিকান একজন মানুষ, তাকে আমার কাছে শিটটা দেওয়া আছে, যেই চেঞ্জেস হচ্ছে সেই অনুযায়ী ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া হতো। মানে শুধু লাইটের নামগুলো বলে দিতে হতো, মানে কোনটা অফ হবে, কোনটা ফেড আউট হয়ে যাবে, সেইগুলো বলে দিত। ওনারা সেই অনুযায়ী ফেড আউট করতেন বা ধীরে ধীরে ফোকাসে আনতেন, বা লাইটগুলো শিফট হতো, আবার মিউজিকটাও করতাম। তো আমার মনে হয় বিদেশ সফরে বেড়াতে গেছি তো ঠিক আছে, মানে বেরিয়েছি অনেক, ঠিক আছে, কিন্তু একজন অভিনেত্রী হিসাবে, একজন থিয়েটার আর্টিস্ট হিসাবে না, আমি বলছি অভিনেত্রী হিসাবে যদি আমি অভিনয় কাজটাকে গ্রহণ করি, আমাকে অনেক ইকুইপড করেছে। এবং হয় না, আমরা এখনকার দিনে এসে ভাবি যে আমি তো শুধু স্টেজে উঠবো, চলে যাব, তা বাদে যে পুরোটা আমার দায়িত্ব। আমি স্টেজ করছি, আমি লাইট করছি, আমি মিউজিক করছি, আমি প্রপ দেখছি। এবং যখন 2টো শো হয়ে গেল, আমি এবং আরেকজন, আমি খুব ভালো আয়রন করতে পারি, আমি বাড়ির কাজ খুব ভালো পারি। তো ওই অতজনের জামা কাপড় সবাই তো পারে না ঠিকঠাক, আমি সব নিয়ে বসতাম, কস্টিউমগুলো আমি সব আয়রন করতাম বসে। মানে পুরোটা থিয়েটার মানে এই পুরোটা নিয়ে এই বোধটা আমার হাতে এরম করে তুলে দিয়েছে। আমার বিদেশ সফর মানে আমার বেড়ানো নয়, আমার ওই বোধটাকে তৈরি করা ছিল। আমি খুব মানে নিজেকে তৈরি করেছি। দারুণ, মানে এই যে কতটা মানে ধীরে 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 যে আমরা আমাদের পরিবর্তন হয় এবং আমাদের মধ্যে দায়িত্ব বোধগুলো আসে, ওটাও আমার দায়িত্ব। আমার কোয়ার্টিস্ট সে নিজে আয়রন করতে পারছে না, হয়তো তাকে ইয়ার্কি মেলা দাম, আমাকে এই যাবো, তোমাকে বেশি আমি বলছি না, ডলার শপ থেকে একটা জিনিস কিনে দিও, ওটাই অনেক, ওই অনেক। এগুলো তো করতেই হয় কলিগদের মধ্যে, মজা এইটুকু না। আবার একজনের চুল বেড়ে গেছে, সে কোথায় চুল কাটতে যাবে, সেটা নাকি থিয়েটার গ্রুপ গেছে, ভাই যাবে, আমি কাঁচি কাঁচি নিয়ে তার চুল কেটে দিয়েছি। মানে এই জীবনটা কত ইন্টারেস্টিং বল। এখন নতুন কি কাজ করছো তুমি? থিয়েটার আমি এখন তো আমার দলে আমি এখন করি, নবময়ূর নাট্য সংস্থা, 25 বছর হলো সেই দলের। আচ্ছা। এবং আমরা এনএসডিতেও করেছি। প্রথম এটার সঙ্গে ভীষণ, মানে আমার পরিবারের সঙ্গে খালেদ চৌধুরী খুব যুক্ত। মানে আমি বললাম না, আমার জীবনের শ্রেষ্ঠ মানুষটিকে পেয়েছি। সেট করা নিয়ে উনি বলেছেন, এখন তো আমরা অনেক সময় দেখি যে সেট ভীষণ ভারী। মানে ধর আমি একটা কফি শপ দেখাচ্ছি, আমি তো এতটা করতে গেলে তো আমি পাগল হয়ে যাব,
কিন্তু হয়তো সিনটা তুই আমি এখানে বসে এইটুকুনি সিন। খালেদা আমাদের শিখিয়েছেন যেটা আমি যদি এটা না ধরি এটার প্রয়োজনীয়তা নেই। কফি শপ বোঝাতে গেলে তো তোমায় তাহলে বিশাল জিনিস একটা আনতে হবে, শুধু বোঝানোর জন্য যতটুকুনি, এবং প্রপ হিসেবে সেটাই রাখবে যেটা তুমি ব্যবহার করবে। আদারওয়াইজ তো রাজবাড়ি মানে রাজবাড়ি তুলে আনতে হয়। বোধগুলো ধীরে ধীরে তৈরি করানো। এবং প্রথম নাটকটা তো যে গানগুলো আমরা পেয়েছিলাম সেটা খালিদ চৌধুরী সংগ্রহ করে, সেই গান কোথাও পাওয়া যায় না। কি নাটকের নাম? ভদ্রেশ্বরীর গল্প। আচ্ছা। এবং সেই গানগুলো ফোক রিসার্চ অ্যান্ড একাডেমিতে উনি দিয়ে গেছেন, আমাদের কাছেও আছে। এবং গানগুলো কিছুই বোঝা যেত না প্রথম দিকে, মানে কানে এরম করে দিয়ে এই করে করে গানগুলো নেওয়া। খালেদা অনেকগুলো লিখে দিয়েছেন, অনেক হেল্প করেছেন। এবং গানগুলো ধরে ভাদু গানের উৎপত্তি আমরা করেছিলাম। প্রায় 50 জন আমরা মঞ্চে থাকতাম এবং একটানা 1 ঘন্টা 45 মিনিট নাটক। এই নাটকটা আমি দেখেছি, খুব নাম করেছিল এবং বেশ নাচ গানে ভরপুর, খুব মজা লাগতো দেখতে। এবং আমাদের মানুষের দেহ দিয়ে সেট তৈরি হতো, ইভেন খাট, ইভেন সিংহাসন, সবটাই হতো। আর ওর থেকে বেরোবে না কেউ। ওখানেই একটা ওড়না নিয়ে আমি মহারানী হয়ে গেলাম, ও মহারাজা হয়ে গেল। কিন্তু গানগুলো ছিল ওটার, মানে ওই গান, তার সঙ্গে কিছু গল্পটাকে জোড়ার জন্য কিছু গান লেখা হয়েছিল। আর ঋষি যেহেতু বাঁকুড়ার ছেলে, ওই ভাষাটাও জানে। মানে ভাদু গান নিয়ে কাজ করতে গিয়ে ভাষাগত সুবিধাটাও আমরা পেয়েছিলাম, যে বাবা জানে, মা জানে, ঋষি জানে। যেমন ধরো ভাদু গান বলতে গেলে আমরা অনেক গান পেয়েছি, কিন্তু আজ ভাদু পূজা এগো সখী খুইলা রাখো দরজায়, আজ ভাদু পূজা, ভাদর মাসে ভাদু পূজা কই হইল, ভাদর মাসে ভাদু পূজা কই হইল, টাকা দিয়া চাইল মিলে না, মাইলো খাইয়া দম গেল, আজ ভাদু পূজা এগো সখী খুইলা রাখো দরজায়, আজ ভাদু পূজা। এই গান নেই, এগুলো সব ওইখান থেকে আনা। আর একটা গান আছে, ঘুম ভাঙে না তোর লো ভাদু, ঘুম ভাঙে না তোর, আমার উঠো ভাদু ধন নিশি হইল ভোর, ঘুম ভাঙে না তোর। এই গান নেই, মানে এগুলো সব ওনার থেকে কালেক্ট করা। তার সঙ্গে কিছু, যেমন কিয়া ফুলের আশা আমার ভাদু সংসারের ভালোবাসা, এটা প্রচলিত একটা গান, সেটা আমরা অ্যাড করেছিলাম ওই জায়গাটাকে, মানে গল্পটাকে জোড়ার জন্য। কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আরেকটা ওনার, মানে আরেকটা আমি যতদূর মনে পড়ছে, বলিও সরলা না 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 না, বলি ও সরলা। সরলা হচ্ছে ভদ্রেশ্বরীর মায়ের নাম। এবং গানগুলো যে কি অপূর্ব, অতজন মিলে মঞ্চের উপর আমরা বাদ্যযন্ত্র বাজাচ্ছি, সব দলের ছেলে মেয়ে। মানে এখনকার দিনে বা তখনও ছিল যে আমি দলের নয়, আমি তোর দলে গিয়ে অভিনয় করলাম পয়সার বিনিময়ে। এখনো পর্যন্ত আমার দলে খুব ছোট এইটুকুনি দল, যা যা নাটক হয়েছে আমাদের দলের ছেলেমেয়েরাই করেছে। আমিও আছি, ঋষিও আছে, আমার দলের ছেলেমেয়েরা রয়েছে। আমি কাউকে বসিয়ে রেখে আমার বিক্রির দরকার নেই অতটা। আমরা তো সবাই মিলে কাজ করছি, হুন্ডিতে টাকা ধার করে আমরা দলটা শুরু করেছিলাম। আমরা সবাই করব, আমরাই করব। একটু মানটা এরম এরম হলো, কিন্তু ও তো দলে এসছে অভিনয়টা করবে বলে। তার মধ্যে কয়েকজন থাকে, কেউ হয়তো লাইটটা করতে চায়, কেউ হয়তো সেটটা করতে চায়, কিন্তু দলের ছেলেমেয়েরাই কিন্তু আমাদের সেট করে। মানে সেটের জন্য বাইরে থেকে কাউকে আনা হয় না, যে একজন এসে সেটটা লাগিয়ে দিল চলে গেল, ওরাই করে। বাহ। আমরা যা আছি আমরা। এখন রিসেন্ট কি নাটক করছো? রিসেন্ট একটা হচ্ছে বোকালোকের থিয়েটার চলছে, আর একটা চলছে যেটাতে আমি নেই, হেবো চা দোকান। এই যে আমাদের বিভিন্ন স্টল গুঁড়িয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, তারপরে সেই স্টলটাকে বিভিন্ন রং করে দিয়ে বলা আমরা অনেক কিছু করছি, সেই বিষয় নিয়ে। বোকালোকের থিয়েটারও তাই। অ্যাকচুয়ালি আমরা যারা বোকালোক তারাই অন্যদের থিয়েটারগুলো দেখতে থাকি, থিয়েটার অন্য জায়গায় হচ্ছে। তো সেটা নিয়ে। এবং মজার কথা হলো, আমাদের নবময়ূর নাট্য সংস্থার ডিরেক্টর একজন, রাইটার একজন, ঋষি মুখার্জি। বাইরের একজন ডিরেক্টর, উনি আফটার ভদ্রেশ্বরীর গল্প
উনি চেয়েছিলেন আমাদের দলে একটি নাটক দিতে এবং তাতে উনি ডিরেক্টর থাকবেন। দলের ছেলেমেয়েরা বলেছিল আমরা অভিনয় করব না, বাইরে থেকে কাউকে আনো। তাহলে বাইরের ছেলে মেয়ে আনো, বাইরের ডিরেক্টর বাইরের ছেলে মেয়ে আনো। এই সব কটা নাটক আমরা ভালো করেছি, আমরা খারাপও করেছি, কিন্তু যা করেছি আমরা করেছি। বাহ, দারুণ। আচ্ছা, এবার যাই যে তুমি মানে একটা মঞ্চ থেকে টেলিভিশনের পর্দায়। আমার ডায়েরির প্রথম নতুন বছরে যে ডায়েরি, প্রথম পাতে একটা কথা লেখা থাকে, একটা ডায়লগ লেখা থাকে আমার নাটকের, অবাক অক্ষর নাটকের। সেটা হচ্ছে, কার স্ক্রিপ্ট আমি পরে বলছি, মানুষের আসল লড়াই তার নিজের সঙ্গে, সেই লড়াইয়ে সে যদি একবার জিতে যায় বাইরের কোনো ক্ষমতাই তাকে হারাতে পারে না। ইন্দ্রাশিস লাহিড়ীর লেখা। ইন্দ্রাশিসের ডিরেকশনে তো লেখা নাটক অবাক অক্ষর সেটাতে করি, আমার বাসভূমিও তাই। আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ ইন্দ্রাশিসদা বললো যে শোন না, এরকম করে কথা বলতে, শোন না বিষ্ণুপাল চৌধুরী একটা সিরিয়াল করছে, তোর মতো একটা লুক চাই, কনকাঞ্জলি। আচ্ছা, এইবার তার আগে আমি নবীগঞ্জের দৈত্য মজা করে করেছিলাম। ইন্দ্রাণী হালদারের বাবা, ওনাদের একটা প্রোডাকশন ছিল, একটা চরিত্র করে দিবি। আমার হচ্ছে ঠিক আছে, মুখস্থ করব, কোথায় গিয়ে দাঁড়াতে বলবে, মানে এখনকার দিনে কি বলতো, অভিনয় করতে এসে ভাবে এটা যদি পপুলার না হয়, যদি না হয় তাহলে নেক্সট কাজটা কি, আমি কিছু ভাবিই নি তো। আচ্ছা, এখান থেকে এখানে যাবো, এখান থেকে করে দেবো, ঠিক আছে, এইভাবেই করা। হ্যাঁ ঠিক আছে করবো, কিন্তু আমার থিয়েটারের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। হলো, ঠিক আছে, মোটামুটি ভালো মন্দ জানি না। তোমার প্রথম সিরিয়াল হচ্ছে তাহলে নবীগঞ্জের দৈত্য, আচ্ছা, খুব ছোট্ট একটা চরিত্র এটা ছিল। দূরদর্শনে হয়েছে। হ্যাঁ মনে হয় তাই। তারপরে কনকাঞ্জলি করলাম, করে আবার মানে ওই আমার ওটার কোনো ছিল না। বিষ্ণুপাল চৌধুরীর সাথে এমনি সেই রকম কোনো সমস্যা হয়েছিল না, কখনো না। তাই? না, কখনো আমার সমস্যা হয়নি। উনি আমাকে বৌমা বলে ডাকতেন। ও, কারণ আমার একটা প্লাস পয়েন্ট ছিল কি, আমি বিয়ের পরে ইন্ডাস্ট্রিতে এসেছি, সেটা আমার কোনো নয়। ঋষির সঙ্গে এনাদের সকলে খুব ভালো রিলেশন ছিল এবং ঋষির একটা গুড ইমেজ ছিল, মানে এখনো খুব ভালো ছেলে, ভালো মানুষ খুব। সেটা যদি না থাকতো তাহলে হয়তো আমার সঙ্গে কেউ উল্টোপাল্টা কথা বলতে পারতো, তার সঙ্গে আমার ব্যক্তিত্বটাও একটা বিষয়। আমাকে কখনো, বরং আমি সব জায়গায় প্রোটেকশন পেয়েছি। আরে স্বাগতা ঋষির বউ, এবং তারপরে যদি আমি গিয়ে তো সেটা একটা আমার প্লাস পয়েন্ট হয়েছে। আমি একটা ঘটনা বলি, বিষ্ণুদান নেই এখন, একটা বাড়িতে শুটিং হতো, আমাকে তো সবাই প্রচণ্ড ভয় দেখিয়েছিল, আমাকে কোনোদিন উনি কিছু বলেননি। এইবার লোডশেডিং হয়ে গেছে, এবার আমি ছাদের, একটা ছাদ খোলা ছাদ ছিল, সবাই এদিক ওদিক গেছে, এবার বিষ্ণুদা দেখছি ওদিক থেকে আসছেন। এবার আমাকে তো ভীষণ একটা খারাপ ইমেজ দেয়া হয়েছে। বিষ্ণুদা এলেন, বসলেন। আমি যদিও আমার সঙ্গে আজ পর্যন্ত তুই যদি খারাপ ব্যবহার না করিস, আমি কেন তোকে ভয় পাবো বা খারাপ ভাববো। উনি এসে ওনার অনেকগুলো কবিতা শোনালেন, উনি জয় গোস্বামীর কবিতা শোনালেন, তারপরে বললেন ঋষি খুব ভালো ছেলে, কিন্তু ভীষণ ভালো ছেলে ঋষি লেখা আমি কয়েকটা পড়েছি, ইত্যাদি ইত্যাদি আলোচনা হলো। কারেন্ট এসে গেলে আমি শুটিংয়ে গেলাম। আমি খারাপ কোনো দিন ওনার কাছ থেকে পাইনি, এবং তার পরবর্তীকালে দেখাও হয়েছে, ভীষণই ভালো ব্যবহার। এবং বললাম না, প্রথম দিন থেকে উনি আমায় বৌমা বলে ডাকেন। তারপরে কনকাঞ্জলির পরে কনকাঞ্জলি, তারপরে আবার থিয়েটার করছি। এইবার হলো বন্যি শিখা, একা আচ্ছা, তোমার থার্ড সিরিয়াল বন্যি শিখা মোস্ট প্রবাবলি। এইবার আমি অত গুণী, মানে তখনকার দিনে আমাদের অত গুণাগুণি ছিল না, ঠিক আছে মানে আমি তোমার থেকে বেশি কাজ করে এসেছিলাম তাহলে সেই সময়। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। আমার 4-5টা সিরিয়াল তো ওখানে করা হয়ে গেছিল। না তো মানে তুমি 2005-4-5 ওই সময় থেকে একটু অন হলাম। এইবার আমার তখন তো মোবাইলও নেই, তখন মোবাইল এসে গেছে কিন্তু জানি আমাদের কারোই ছিল, বাড়িতে ফোন আসতো। এইবার ঋষিকে ফোন করেছে, করে বলছে যে দেবাংশুদা বলেছে স্বাগতাকে একবার যোগাযোগ করতে, দেবাংশুদার বাড়ির নাম্বার ল্যান্ডলাইন, এইটা ফোন করতে। এবার ঋষি বলছে তুমি একবার ফোন করো। বললাম না না, ভুল করেছে কিছু। দেবাংশু সেনগুপ্ত,
আমাকে কেন ডাকবে, দেখ ফোন করো না। ফোন করেছি, হ্যাঁ নমস্কার, আমি একটা সিরিয়াল শুরু করছি, তাতে একটা চরিত্রতে আপনি ফার্স্ট চয়েস। আপনি যদি এই কথাটা এখন কেউ বলে না, থিয়েটার থেকে সময় বার করে একটু সময় দেন, আমি এটা আবারও বলছি, থিয়েটার থেকে সময় বার করে যদি একটু সময় দেন, দেবাংশুদা বলছে। হ্যাঁ এখন বলা হয় থিয়েটার করে, তাহলে তো নেওয়ার অসুবিধা আছে, অনেকগুলো ডেট ছাড়তে হবে। আমি বললাম হ্যাঁ যাবো। এবার যাওয়ার পর আমাকে স্ক্রিপ্টটা পড়তে দিয়েছে, গালাগাল 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 অ্যান্ড এটা কি বলছো, ও মাই গড। স্ক্রিপ্ট পড়া হয়ে গেছে, আচ্ছা আমি না এটা করতে পারবো না। বলছে না না সেটা তো আপনি পারবেনই। আমি ভাবছি যে তখন আমার আরো বড় চুল, মানে এখন তো অনেক কেটে ফেলেছি, চুলটা কাটতে হবে না, চুল কাটবো না, কারণ আমি এগুলো সব আমার হচ্ছে বাহানা, তাহলে আমাকে নেবে না তো। আর এই ডায়লগ বলতে পারবো না, জানি না তা নয়, ন্যাকামো নেই কোনো, কিন্তু অন স্ক্রিন এরকম ভাবে বলা হ্যাঁ। লোককে। এবার আমি চুল কাটবো না, মানে পুরো এরকম হয় না, আমি চুল কাটবো না, আমি চুল কিছুতেই কাটবো না। ও আচ্ছা ঠিক আছে, চুলটাকে কি করা যায় একটু দেখে নিতে হবে। বললাম এই রে, এটাও তো পেরিয়ে গেল চুল কাটবো না বলতে। তারপরে আমি এত খারাপ কথা বলতে, মানে আমি সব জানি কিন্তু আমি বলিনি কখনো, আমাকে দিয়ে মনে হচ্ছে হবে না। বলছে না না আপনাকে, তখন আপনি বলতো, তাতে তো তুই, আপনাকে দিয়েই হবে, আপনি আমার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস হচ্ছে বলে একটি নাম বলেছিলেন, আপনি করলে ভালো হয়। আমি মনে হচ্ছে পারবো না। হাসলো, যেমন দেবাংশুদা, আপনি পারবেন, আপনি বেস্ট চয়েস আমার। তারপরে হয়ে গেল। তারপরে যেটা এখন হয় না, আমাকে মাঝে মাঝে ফোন করে চরিত্রটা নিয়ে কি ভাবলি, এটা কি করে, তোর কি মনে হয় এটা, তোর তখন তুই হয়ে গেছি। এই করতে 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 আরও একটা কথা বলি, যেটা আমি অনেক জায়গায় বলেছি। আমি ফ্লোরে ঢুকেছি প্রথম দিন, তখন ইন্দ্রাণী হালদারকে আমি আগে চিনতাম, কারণ ঋষির সঙ্গে দেখেছি, ওর বাবা সঞ্জয় হালদার, সঞ্জয় দাও ভালো রিলেশন ছিল, ওর বাড়িতেও গেছি। তো ফ্লোরে ইন্দ্রাণী হালদার তো আলাদা, বাপরে, রীতা দত্ত চক্রবর্তী। এবার আমি তো মানে সেই ছাগল ছানাটির মতো যায় না, একে এত কঠিন চরিত্র, মানে এরম করে করে, আর রোগা ছিলাম আরও, এরম করে গিয়ে দাঁড়িয়েছি। ফ্লোরে কেউ আমাকে চেনে না, স্বাভাবিক। দেবাংশুদা বসে আছে, দেবাংশুদা উঠে দাঁড়ালেন, বললেন যে তুই বস। আমি না ঠিক আছে, মানে ওই যে আমি যাবার পর সবাই বসে আছে, কেউ আমাকে চেয়ারটা দেয়নি, একজন ডিরেক্টরকে ছুঁয়ে গেল, উনি প্রথম দিন আমাকে এরম করে জড়িয়ে ধরলেন, মানে মুন্নি মামা চরিত্রটিকে জড়িয়ে ধরলেন, যে কিছুই না, শুধু উঠে বললেন না না তুই বস। মানে কতটা একটা শিল্পীকে এরকম প্যাম্পার করতে পারে। প্যাম্পার না, রেসপেক্ট। হ্যাঁ রেসপেক্ট, প্যাম্পার। রেসপেক্ট না করলে তো মানে উল্টো দিক থেকে তো কাজটাও আসবে না। আর একটা শট আমি বলি, এইরকম ছোট্ট একটা জায়গা যেটাতে ওই যে খুব খারাপ কাজ করলে কত 10 নম্বর সেল না কত নম্বর সেল ছিল না, 7 নম্বর পাঠিয়ে দেওয়া হতো, সেখানে তো আমি মুন্নি মামা প্রায় যেতাম। তো সেখানে সেই সিনটাই হচ্ছে হাতে পায়ে আমার শেকল বাঁধা, এবং আমি আমার ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি আসছি, এই করতে করতে পুরো দেয়ালের মধ্যে আঁচড়াচ্ছি, এই করছি। আর একটা যে জলের ড্রামে জল রাখা থাকতো, সেইটা থেকে জল নিয়ে নিজেই মাথায় ঢালছে, এবং তারপরে দেবাংশুদা বলল উঠে তুই না, কোনো মিউজিক নেই, এমন করতে থাকবি মনে হবে বাঁদর নাচগুলো যেটা নাচে সেটা হবে, কোনো নো ডায়লগ। আমার তো ভেবে কি ওকে। দেবাংশুদা ক্যামেরাটা এরম গিয়ে এরম যাবে, মানে এরম করা রয়েছে। আমার বললো তুই রেডি হলে বলবি। রেডি হলাম, হয়ে গেছে শটটা। দেবাংশুদা ফ্লোরে ঢুকলে তুইও দেখেছিস, পুরো পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেবাংশুদা দেখি চোখে জল এসছে, না আমার হাতটা ধরেছে, ভেরি সরি স্বাগতা। না হ্যাঁ একটা জায়গায় ট্রলিটা কেঁপে গেছে, কিন্তু আমি এটা টানা শট চাই। যে মা খুব কষ্ট হবে মা, আমি না তখন মানে আমি তখন ওই ওরটা থেকে বললাম না আমি দেবো, আবার একটু ওর জামা কাপড় ড্রাই করে। কতক্ষণ নিবি মা? 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমি জানি এই জায়গায় যেতে সময় লাগে। বললাম না না আমি করে দিচ্ছি, আমি একটু চা কফি মা, আমি সরি, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। কে বলে আমার যে ওই সিনটাই, ওই চরিত্রটার ওই জায়গায় ঢুকতে কষ্ট হয়েছে কতটা, সেটা লোকটা বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইছে, ডিরেক্টর দেবাংশু সেনগুপ্ত। এবং তারপরে আমাকে বললো যে তুই বস, বলে এরকম ট্রলিতে বসে আছেন, আমাকে হাত দেখাবি, তোকে কথা বলতে হবে না, হাত দেখাবি, আমার ক্যামেরা অন হয়ে যাবে।
আমার ক্যামেরা অন হয়ে গেলে তুই যখন থেকে অভিনয়টা শুরু করবি আমার ট্রলি মুভমেন্ট হবে, মানে কোনো কথা নেই সেখানে, যে ওই যে একটা অন ওকে অ্যাকশনটাও বলবে না সেটা বলে দিল, কারণ তাতে আমার অসুবিধা হতে পারে। বাপরে, আমাকে তো তৈরি করে দিয়ে গেছে, মানে আরে আমাকেও প্রথম দিন জানো তো বলেছে যে তোমার হাউমাউ খাও দেখে আমার মনে হচ্ছে তুমি এটা করতে পারো। আমি বললাম হাউমাউ খাও দেখে আমি যেতে বলি, একটা মেয়ে কোনো কথা বলে না কিন্তু বাবাকে খুন করে এসেছে। হাউমাউ খাও দেখে বলছে তোমার চোখে না, তোমার চোখ কথা বলে। আমাকে প্রথমবার কোনো ডিরেক্টর এইভাবে বলেছে যে তোমার চোখ কথা বলে। জানিস তো, জানো তো অভিনেত্রীদের চোখ হচ্ছে আসল, মানে যে কোনো অভিনয়ের আসল পার্ট হচ্ছে চোখ। আমি না পুরো মুগ্ধ হয়ে লোকটার দিকে তাকিয়ে আছি যে এরকম ভাবে আমাকে, মানে এই আত্মবিশ্বাসটা যে তৈরি করা, আমি তো তখন কিছুই নই, কিছু করি না। আর আমার তুই তো তাও অনেকগুলো করে এসেছিস, আমি তো কিছুই আমার তো আবার আমাকে তো লোকে ভীষণ বোকা ভাবে। আমার এটাই ভীষণ রাগ হতো যে আমাকে লোকে এত বুদ্ধি ভাবতো যে আমার আবার অন্য কেস, কোনো পার্সোনালিটি নেই। দেবাংশুদের কথা শেষ হবে না। তারপরে পরপর সিরিয়াল, তো তারপরে ওটা করতে করতেই তমসা রেখা তারপরে করলাম। তমসা রেখা, হ্যাঁ, ওটা তো ভীষণ সুন্দর একটা চরিত্র। অর্ঘ্য কমল মিত্র ওটা ডিরেক্টর ছিলেন। সেখানে একটা মানে দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আলো টালো জ্বলেছে, হ্যাঁ ঠিক আছে, এবার বলা বলি শুরু করো। আমি তো দাঁড়িয়ে আছি, হ্যাঁ আমার এন্ট্রি ছিল প্রথম শটে, হ্যাঁ এ কি স্বাগতা এলে না, বললাম যে হ্যাঁ মানে অ্যাকশন শুটিনি। ওই তো বললাম তো, পরে বুঝেছিলাম বলা বলি শুরু করো মানে হচ্ছে অ্যাকশন। আর আমার তো এখনো অসুবিধা, অ্যাকশন না বলে আমি অ্যাকশনে পৌঁছই না আর কি। আমি দাঁড়িয়ে আছি, আমি জানি বলেনি এখনো, বলা বলি শুরু করো মানে কাউকে কিছু একটা বলেছে, আমাকেই যে বলেছে বলা বলি শুরু করো এটা বুঝতে পারিনি। কত রকমের এক্সপেরিয়েন্স। লাস্ট কি সিরিয়াল করলে? লাস্ট এই সবে শেষ হলো, এই কদিন আগে। এটা কোথায় ছিল? এটা সান বাংলায়, পুতুল টিটিপি। আচ্ছা, তো খুব ইন্টারেস্টিং চরিত্রটা ছিল একটা বাড়ির হেড, ভেরি পজিটিভ, কিন্তু কাহানি মে টুইস্ট হয়, সেটা হচ্ছে পজিটিভ হলেই তার পয়সা থাকে না এবং ক্ষমতা থাকে না। এই মহিলার পয়সা আছে, ক্ষমতা আছে, ব্যবসাটা চালান এবং খুব ঘরোয়া শাড়ি পরেন, পাড়া শুদ্ধ গ্রাম শুদ্ধ সবাই মাঠান বলে ডাকে, ভেরি পজিটিভ ক্যারেক্টার। উমা হঠাৎ করে একটা ওনার বোন কোত্থেকে চলে এলো, তার শুধু মুখটা কালো করে দেয়া হতো, কালো ড্রেস পরতো, সে হচ্ছে মেন নেগেটিভ হয়ে গেল। যা বাবা, হ্যাঁ কাহানি মে টুইস্ট আরো বেশি হয়ে গেল, কিন্তু আমি খুব এনজয় করেছি। মানে ডাবল ক্যারেক্টার এই প্রথম নয় সিরিয়ালে, কিন্তু যত সময় মামারও বোধহয় একটা ডাবল না না না, যত সময় যায় তত কি হয়, যত বয়স বাড়ে আমাদের অভিনয়ের জায়গাগুলো, স্কোপগুলো কমতে থাকে, স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু আমার লাস্ট সিরিয়াল পর্যন্ত আমি এভাবে কাজ মোটামুটি কি চরিত্রে করেছে যে মনে আছে, যেগুলো ধরো? আমার অনেক কিছুই মনে নেই, তার মধ্যে একটা অবশ্যই বলে দিলাম মনে আছে, তমসা রেখা, বন্যী শিখা, দুর্গাটা তো ভীষণ ভাবে, জেলের কয়েদি, দজ্জাল কয়েদি, হ্যাঁ দজ্জাল কয়েদি, দজ্জাল শাশুড়ি, হ্যাঁ তারপরে হচ্ছে একটা হোটেলের মালিক, মানে ওটা আমার খুব ভালো লাগতো, আমি খুব মানে ওরকম একটা হলে ভালো হতো, ঝাঁঝ লবঙ্গ ফুল। তারপরে একটা গ্রামের এতে চলে গেলাম, পটল কুমার গানওয়ালা। পটল কুমার গানওয়ালার বোধহয় তোমার ইয়ে থেকে, হিয়া আমাদের একাডেমির। তো মজার কথা, হিয়া যখন আলো ছায়া করলো তখন ওই যে দুটো বাচ্চা ওরা আবার আমার কাছে হাউস থেকে পাঠালো। আচ্ছা, ওর তো এসে মানে ওর তো মানে যে ছায়া করছে তাকে তো মানে এ করছে, ওর জায়গা তো একাডেমিটা, আমি তো সবই জানি। হ্যাঁ, তারপরে আর কি করেছো? রিসেন্টলি করলাম, সেটা আমি আরো বলতে পারবো। আলোর কোলে করলাম, অমর সঙ্গী করলাম। মানে চরিত্রগুলো কিরকম ছিল? চরিত্রগুলো অত্যাচার কটা করেছে আর কম, মানে অত্যাচারিত করতে হয়েছে? আমি অত্যাচারিত খুব একটা হই না। আচ্ছা, আমি পছন্দ করি না অত্যাচারিত হতে, তো আমি ম্যাক্সিমাম জায়গায় অত্যাচার করি। আচ্ছা, কিন্তু অমর সঙ্গীতে অনেক অত্যাচার করতে করতে স্ক্রিপ্ট দেখে আমার মনে হলো এর মধ্যে একটুখানি কমেডি মেশানো যায়, এবং সেটা হয়ে গেছে। মানে একটা হয় না, মানে ভীষণ লোভী কিন্তু অশিক্ষিত, তাহলে আমার একটা স্কোপ আছে। ও আচ্ছা, এটা তো দারুণ ক্যারেক্টার। এইবার হচ্ছে যে কিন্তু তাতে যদি বাড়াবাড়ি করি, রিয়েল ক্যারেক্টার পেয়ে যাও, বলো। বাড়াবাড়ি করি মুশকিল, আমাকে খুব নর্মাল ডেলিভারিতে যেতে হবে, যে খুব লোভে পড়ে যেটা মানুষ বলে, আমরা মাত্রাটা চড়িয়ে দিই তো তাই আর কমেডিটা থাকে না। চেষ্টা করেছিলাম, লোকে বলেছে ভালো হয়েছে, এই সবে শেষ করলাম। আমি যা চরিত্র করেছি, আমার একটা কথাই বলার, যে এখনো পর্যন্ত আমি জানি না আগামীকাল যে সিরিয়ালটা আসছে সেটা কিরম হবে।
আমি গুরুত্বপূর্ণ চরিত্র পেয়েছি, মানে যেটা মেন গল্পের সঙ্গে জড়িয়ে যাকে নিয়ে ঘটনা ঘটছে বা যে ঘটনা কিছু না কিছু ঘটাচ্ছে, আগামীকালই জীবন পাল্টে যেতে পারে। তার মধ্যে খুব ইন্টারেস্টিং কাজ করলাম অনুসন্ধান সিরিজের, খুব ভালো লাগে। ওটাও কিন্তু জেলের কয়েদি। আচ্ছা, তো ওটাতে অনেকগুলো গান গেয়েছি। আচ্ছা, বেশ। এটা তো গায়িকা নায়িকা হওয়ার একটা সুবিধা আছে, মানে একটা গায়িকা, অভিনেত্রী। চান্স ছিল, কিন্তু সেই সময় আমার এই চেহারাটা খুব একটা হিরোইন হওয়ার সুলভ ছিল না, তো সেই জন্য ইন্ডাস্ট্রি আমায় হারালো। ঠিক বলেছে, এটা একদম কারেক্ট। ইন্ডাস্ট্রি ভালো অভিনেত্রীকে হারালো। হ্যাঁ, মানে নায়িকা হওয়া থেকে। কিন্তু আমি তো, তবে আমি একটা মূল চরিত্র হওয়া থেকে, নায়িকা মানে কি একটা গল্পের মূল চরিত্র, যে গল্পটাকে টেনে নিয়ে যাবে। তুমি বলো এখন দাঁড়িয়ে যারা মূল চরিত্রে আছে তারা কি আদৌ গল্পটাকে টেনে নিয়ে যেতে পারে? দ্যাটস ট্রু, কিন্তু আমি এখনো পর্যন্ত যা করেছি তাতে কিন্তু গল্প টেনে নিয়ে যাওয়ার জায়গায় ছিল। মানে তুমি মূল I'm চরিত্র very হওয়া, lucky. হ্যাঁ, I'm মানে very যে তুমি যদি lucky. ছবিও মানে করতে, আমার মনে হয় টেনে নিয়ে যেতে পারতে। সেটা তো আমাকে এখনো, আমি অপেক্ষায় আছি টেনে নিয়ে যাওয়ার মতো ছবি। আমার তো তাই মনে হয় যে মানে সব ইন্ডাস্ট্রি বদলেছে, সাউথ হোক, বম্বে হোক, বাংলা কবে বদলাবে জানি না, আশা করি বদলাক, এবং ভালো ভালো অভিনেত্রীরা হ্যাঁ সুযোগ দেওয়া হোক ইন্ডাস্ট্রির ভালো চরিত্রগুলোকে টেনে নিয়ে যাওয়ার জন্য। ততদিন আমি কাজ করবো কিনা জানি না, হয়তো তোর মতো গোয়ায় গিয়ে একটু রিল্যাক্স করবো। আর বললাম না। আচ্ছা, তোমার এবার যেটা শুনি যে তোমার তো একটা তুমি গ্রুমিং করো, তোমার অ্যাক্টিং স্কুল আছে, তার নাম কি? আমার অ্যাক্টিং স্কুলের নাম হচ্ছে অ্যাক্টিং একাডেমি অফ পারফর্মিং আর্টস। নিজের নামে করা নয়। আচ্ছা। কারণ যখন নিজের নামে করা নয় এই কারণেই, যখন শুরু হয়েছিল তখন ভায়োলিন ব্রাদার্স জ্যোতিশঙ্কর রয়, উনি ওখানে ভায়োলিন অ্যান্ড পিয়ানো শেখাতেন। মানে আমরা জয়েন্টলি ওটা শুরু করেছিলাম, কোভিডের সময় থেকে ওনারা অফ হয়েছেন। তো সেই কারণে আমার একার নামে দেব, তারপরে ওনারা ভায়োলিন শেখাবেন, পিয়ানো শেখাবেন, এটা তো হতে পারে না। তো সেইভাবেই করে, সেভাবেই এখনো চলছে। আর ভায়োলিন ব্রাদার্সের সঙ্গে আমার কিন্তু একটা গানের অ্যালবাম আছে। আচ্ছা, মানে ওনারা করেছেন, মানে বিভিন্ন প্রভিন্সের 6টা গান নিয়ে করেছিলেন ওনারা, আমাকে সিঙ্গার হিসেবে চেয়েছিলেন। তার পরবর্তীকালে এইগুলো ইউটিউবে আছে ওটা, ইউটিউবে আশা অডিও থেকে। তার আগেও আমার একটা বেসিক অ্যালবাম হয়েছে আশা অডিও থেকে। আচ্ছা, ফিল্মেও গান করেছি। কোন ফিল্মে? আমি পরে বলবো। আচ্ছা, মনে পড়েছে, আজব প্রেম এবং একটি বাসের গল্প, সেটাতে একটা করেছিলাম। অরিন্দম দে। হ্যাঁ, মোহাম্মতের মন পে আলায় চুমুক দিয়ে যাও, না 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 রে, না 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 রে, আমাকে ভাসাও, আমাকে ভাসাও, না না রে, না রে, না রে, না রে, না রে, না। ওটা ছিল একটা আইটেম সং। আচ্ছা, জি সিনেমার জন্য বোধহয় এটা। না, এমনি রিলিজ হয়েছিল তো। রিলিজ হয়েছিল জানি। আর একটা কি মামদাদার ছবি ছিল। হ্যাঁ, গিয়েছিলাম, সেটাতেও আমাকে দিয়ে রূপঙ্কর মিউজিক ডিরেক্টর ছিল, গান করেছিলাম। এটা শ্রমিক ছিল, এটার মিউজিক ডিরেক্টর। বাহ, মানে বেশ মজা, নানা রকম জিনিস জানলে এটা একটা সুবিধে, বলো, নিজেকে নানা রকম ভাবে এক্সপ্লোর করা যায়। হ্যাঁ, তবে গানটা করার জন্য যে রেওয়াজটা করা উচিত ছিল সেটা আমার একদম রেওয়াজ করো না? কম করি। ওই গহরজানের শো এলে তখন ঠাকুরকে প্রণাম করি, পরের বার আরো রেওয়াজ করব, ঠাকুর এবার উতরে দাও আমাকে, এবছরের পরীক্ষাটা, হ্যাঁ এবছরের পরীক্ষা ভালো করে পড়বো। মঞ্চে বসে বলি 2 ঘন্টা একা তো, আর প্রচুর সাল মাস তারিখ আমি বলতে থাকি, কোনো মানে আর কেউ আসছে না, 1 ঘন্টা বাদে হাফ টাইম, কস্টিউম চেঞ্জ, জুয়েলারি চেঞ্জ, আবার আসা। তখন আমি ইট কাঠ পর্দা যে এগুলো থাকে সবাইকে বলি, এত বছর ধরে তোমরা আমায় দেখেছো, আজকের দিনটা তোমরা বাঁচিয়ে দাও আমাকে, পরের বার আরো আমি প্র্যাকটিস করব, ঠাকুর তাহলে ভগবান তুমি মঞ্চের দেবতা সবাইকে ডাকি। তাহলে তুমি কি ধার্মিক? আমি ধার্মিক তো বটেই, ধর্ম মানে যা মানুষকে ধারণ করে থাকে, আমারও বেসিক নিশ্চয়ই কিছু ধারণা আছে, বেসিক নিশ্চয়ই কিছু চিন্তা ভাবনা আছে যা আমায় ধারণ করে রাখে। কিন্তু সেই সময় যদি টিকটিকি এনেও যদি বলা হয় যে টিকটিকিকে প্রণাম করলে আজকে শো সুপারহিট হবে, সুপার ডুপার হবে, আমি টিকটিকিকেও তখন প্রণাম করব, যে ভাই টিকটিকি আমাকে বাঁচিয়ে দাও, আমি এত বছর এতগুলো শো হয়েছে, 100-র কাছাকাছি শো গেছে, কোনো শোতে আমি হারিনি,
আমি সবগুলো মনে করে বলেছি, তখন ভালো করেছি কি না আমি মনে করে সবগুলো বলেছি, আমি পরের বার আরো প্র্যাকটিস করব, ভগবান ক্ষমা করে দাও, আমি এমন কাজ করব না, এইসব বলতে থাকি। তার মানে এটা বুঝতে পারছেন তো যে জীবনে পরীক্ষা আর ফলাফল কোনোদিন শেষ হয় না। সে না। আপনি যে ক্লাস 10-এ পড়ুন বা আজকে গিয়ে মঞ্চে নিজের অভিনয় করুন, আরে পরীক্ষা রান্না করতে গেলে হয় না বল? আমি তো পারি না, আমাকে গল্পটা দিও না, আমি তো রান্নাই একটু করতে পারি না। নুন কম বেশি আমি তো চেখে চেখে দেখি। তুমি ভালো রান্না করতে পারো? রান্নাটা এখনো পর্যন্ত খুব খারাপ হয়নি, এক আধ দিন তো হয়ই। তোমার ভালো লাগে রান্না করতে? সব সময় নয়, আচ্ছা। কখনো কখনো সময় পেলে, কারণ একটা 8:30টায় বেরিয়ে আবার 9:30 10টায় ঢুকলাম, তারপরে যদি বলি যে আমি ভীষণ 10টার সময় রান্না করতে বসি, আমি পারবো না। আবার তোমাকে গানের জন্য তৈরি হতে হবে, হ্যাঁ। আবার নাটকের ডায়লগ মুখস্থ, ইয়ার কি মারছো তুমি? না না, কেন করবে? যে কাজ অন্যকে দিয়েও করানো যায় তোমার করার কি হ্যাঁ, দরকার? মানে হয়ে যায়, কিন্তু আমার ভাল লাগে, কিন্তু আমি টেস্ট করি, টেস্টার তো। টেস্ট করে করে রান্না করি, নুন বেশি কম ঝাল। সে তো সবাই করে না মোটামুটি। না, অনেকে কিরম একেবারে করে ফেলে। ওটা স্পেশাল ট্যালেন্ট। তুমি যেমন একেবারে মুখস্থ রাখতে পারো অনেক কিছু। হ্যাঁ, তারা এরকম ভাবে মুখস্থ রাখতে পারবেন না যারা একেবারে কোনো টেস্ট না করে রান্না করেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, অ্যাক্টিং স্কুলটা কবে থেকে চলে? কোভিডের থেকে তো বললে। কোভিডের আগে থেকে 9 বছর হয়ে গেল। আচ্ছা, তো স্টুডেন্টরা কি করে তোমার কাছে যায় আর তুমি তাদের সিলেক্ট করো? আমাদের একটা ফোন নাম্বার দেয়া থাকে, আমরা এটাতেও দিয়ে দেবো তোমার ফোন নাম্বারটা, যাতে তোমাদের সাথে যোগাযোগ করে। 9051832454। আচ্ছা। তো সেই নাম্বারে যোগাযোগ করার পরে আমরা নিজেরা তাদের সঙ্গে কথা বলি, মানে কেউ একজন তো আছে নিশ্চয়ই, সে অ্যাপয়েন্টমেন্টগুলো করে দেয় শুধু। আমরা নিজেরা কথা বলি তার ইন্টারেস্ট কতটা, সে আদৌ কেন করতে চাইছে, শুধুমাত্র কি ফেমের জন্য, বা ধর কেউ এসে শুধু বললো, তার চেহারাও সেরম নয়, আমি সে বুঝতে পারলেন, আমি জানি একে আমি 6 মাসেও কেন 1 বছরেও কেন, ওর ধরনটাই ওটা, এবং সে চাইছে কি অভিনেতা হতে চাইছে না, সে দেবের সঙ্গে পাঠ করতে চাইছে। তো আমার তো ক্ষমতায় নেই সেটা, আপনি অন্য জায়গায় যান। এবং আমাদের এক একটা ব্যাচে 10 জন থাকে, তার বেশি নয়। আচ্ছা। সব ক্লাস আমি ঋষি মুখার্জি নিই, আমাদের প্রপার লাইট আছে, প্রপার ক্যামেরা আছে, মনিটর আছে। অনেক সময় মনে করি না আমি একটা দারুণ অ্যাক্টিং করে ফেললাম, কিন্তু যখন দেখা যায় মনে হলো, আমার এখনো মনে হয় ইস এখানটা এক্সপ্রেশনটা হলো না, এটা আরও বেটার দেওয়া উচিত ছিল। এইবার বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি হয়, তুমি দেখো তুমি কি করেছো, এবং সেটা সঙ্গে সঙ্গে 1 বছর বাদে দেখাবো তা নয়, প্রপার যে ক্যামেরায় শ্যুট করা যায়, যেটা একটা ট্রলি সেটিং থাকে না, সেই ট্রলির ছোট জায়গা তো, সেটাকে মনে হয় ডলি বলে, ছোট্ট, মানে ক্যামেরা মুভমেন্ট করলে সেটা সঙ্গে সঙ্গে আমার আই মুভমেন্টে কি হবে সেটাও তো জানা দরকার। তাহলে ওইটুকুনি গেলে কি হয়, হয়তো ক্যামেরা এরম যাবে রাউন্ড ট্রলি করবে, সেক্ষেত্রে ক্যামেরা এদিকে চলে গেল, আমি এদিকে তাকিয়ে থাকলাম, তা তো হবে না। আর একটা হচ্ছে লাইট আমাদের আছে বেশ কিছু, আমরা যে বলি না যে লাইটটা নাও, না জানলে তো এখানে গিয়ে তোর ওখানে লাইট আছে গিয়ে হাতে ধরে নেবে, কিন্তু লাইট নেওয়া মানে সেটা নয়, ফিল করা, সেটার জন্য লাইট দেওয়া দরকার, প্রপার ক্যামেরা দেখানো দরকার। আমি এরকম করে করে ক্যামেরা দেখালাম, ওখানে ফ্লোরে গিয়ে দেখবে এত বড় একটা ক্যামেরা রয়েছে, ও তো ভয় পেয়ে যাবে, আমার প্রপার ক্যামেরা আছে। তো এবং ছোট ছোট যে স্কিট বানানো হলো, ছোট শর্ট ফিল্ম, মানে খুবই শর্ট ফিল্ম বানানো হলো, তাতে একটা ছোট্ট ডাবিংয়ের সেট আপ আছে, যেটা দিয়ে ওই কাজটা চলার মতো। আর ওই শর্ট ফিল্মটা মানে একটা ছবি করতে গেলে বা একটা কাজ করতে গেলে কি 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 মধ্যে দিয়ে তুমি যাবে, একটু 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 করে তুমি ছোট ছোট পায়ে তাদের হাঁটিয়ে দাও। এবং ওই শর্ট ফিল্মটা যখন ইউটিউবে দেওয়া হয়, তার থেকে ওদের কোনো মহান কাজ হবে না, কোনো মহান কাজ তাদের কাছে আসবে না, কিন্তু যেটা আসবে যে এই টোটাল কাজটা করতে গেলে কি কির মধ্যে দিয়ে যেতে হয়, যে আচ্ছা এটার পর ডাবিং খায় না মাথায় দেয়, ডাবিংটা আমি কি করে করব, ডাবিংয়ে যে তুমি কাউন্ট করেও তুমি করতে পারো, বা আমি যেমন প্রথম থেকে আমি প্রচুর ডাবিংয়ের কাজ করতাম একসময়, ঋষির থ্রু দিয়ে, ঋষি খরাজের থ্রু দিয়ে, আমি শুনে আমার হয়ে যেত। এবার তোমার শুনে নাও হতে পারে, তুমি বিটটা নাও গুনতে পারো, এটার পর 2টো বিটের পরে ও ডায়লগ ধরছে, যেহেতু আমার মনে হয় এটা গানের জন্য আমার হয়েছে, নাচের জন্য এগুলো। এবার কারোরই সেন্সটা নেই, তাহলে তুমি মিটারটা দেখে করতে পারবে, সেটাও তো তোমায় জানতে হবে। কারা কারা তোমার এখান থেকে গ্রুমড হয়েছে সিরিয়ালে, যদি তুমি? আমি একটা না লিস্ট, মানে এটা পুরো লিস্ট নয়, একটু শুনি। আমি গ্যাপে গ্যাপে এটা লিখেছি, এদের হিরো হিরোইনরা বা হিরোরা গ্রুমিংয়ের জন্য এসছে। আমার প্রথম কাজ হচ্ছে পায়েল দে আমার কাছে গ্রুমিং করেছিল হচ্ছে দুর্গার সময়, ও আর
ছেলেটির নাম হচ্ছে রুদ্রজিৎ, ও শিব হয়েছিল। হ্যাঁ ওরা দুজনে এবং বাচ্চা একজন ছিল সে। তারপরে ধর আমার এক্ষুনি মনে পড়লো মীরা, বধুয়া বলে একটা সিরিয়াল, কম্পাসের হিরোইন তো আমাদেরই, প্লাস ক্যারেক্টারের জন্য আমাদের কাছে গ্রুমিংয়ে এসছে। রোশনাই, তোমাদের রানী, সন্ধ্যা তারা, সৌদামিনীর সংসার, ফিরকি, আলো ছায়া, দেবী চৌধুরানী, লালবাজারের ওই যে ওয়েব সিরিজটা হয়েছিল সেটা, মোটামুটি এটাই যার নাম মনে পড়ছে। বাহ দারুণ। ফিরকিতেও তো ওদের পুরো ব্যাচটা ছিল, যে মেইন হিরোইন যে করেছিল, যে মেয়েটির মা, তার সঙ্গে ওদের পুরো ব্যাচটা ছিল। সেটা আমার একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। এটা ভালো সিরিয়ালও ছিল। হ্যাঁ, অন্য ধরনের। চলো, তোমার সাথে অনেক আড্ডা হলো, এবার একটুখানি আমরা ঝটফট আগুনে ঝাঁপ দিই। ওকে। র্যাপিড ফায়ার রাউন্ড। স্কুলে পড়ার সময় তোমার প্রিয় টিচার? আমাদের যিনি ফিলোসফি পড়াতেন, নামটা দীপালি দি। আচ্ছা। দীপালি সিংহ রয়। বাড়িতে না বলে সিনেমা দেখতে গেছো, এরকম কোনোদিন হয়েছে যে কি মিথ্যে কথা বলে গেছিলে? কোনোদিন বলিনি, একবারই বাবাকে লুকিয়ে মাকে বলে গিয়েছিলাম। কি বলেছিলে? বাবাকে লুকিয়ে কি বলেছিলে? বাবাকে কিছু বলিনি তো। মানে এরকম কোনোদিনই করোনি? না, কোনোদিনই। আমি ভীষণ ভালো মেয়ে। এই রে, ভুল প্রশ্ন করে ফেলেছি। ঋষিদা ছাড়া আর কখনো প্রেমে পড়েছো? হ্যাঁ, নিশ্চয়ই, অনেকের অনেক কাজে প্রেমে পড়েছি আমি। এই যে এত দেবাংশুদার কথা বললাম, এটা কি প্রেম নয়? দেবাংশুদার প্রেমে বোধহয় আমরা সবাই পড়েছি, হ্যাঁ। এরকম ভাবে কথা বলতে। একদম তাই। এরকম বহু মানুষ আছে, কারোর মিউজিক, কারোর ভালো কথা বলা, কারোর গান। আমি ভীষণ গান ভালোবাসি। আমি তো রশিদ খানের প্রেমে পড়ে আছি। তাই না? হ্যাঁ, তো কিন্তু প্রত্যেকটা প্রেমের আলাদা জায়গা থাকে। আর আমার সব প্রেমেই জার্নিটা আমি ঋষির হাত ধরে সেই প্রেমে গেছি। আচ্ছা। কারণ ঋষিও জানে আমি, আমার এদের কাজ ভাল লাগে বা প্রেমে আছে। আর প্রেম এমন একটা জিনিস যেটা শেয়ার করতে মন চায়। তো আমি নিশ্চয়ই ঋষির সঙ্গে শেয়ার করি যে আমার ভাল লাগছে এটা। আচ্ছা, বেশ। আচ্ছা, এবার হচ্ছে তোমার শাড়ি নিয়ে। সবসময় গাড়িওয়ালা শাড়ি কেন পরো? আমি গতি ভালোবাসি, আমি এগিয়ে যেতে চাই জীবনের ক্ষেত্রে। আচ্ছা, আজকেও তো তাই পরেছো, ট্যাক্সি, বাস। হ্যাঁ। আর রিক্সা কেন? রিক্সা আছে শাড়িতে। আমি ঐতিহ্যকে ভুলতে চাই না। এটা আমাদের ঐতিহ্য, কলকাতার ঐতিহ্য। রিক্সা সব জায়গায় পাওয়া যায় না। রাইট। আর পাখি? উড়ে যেতে চাই। একটা বদ হাওয়া লেগে খাঁচায়, একটা বদ হাওয়া লেগে খাঁচায়, পাখি কখন যেন উড়ে যায়, পাখি কখন যেন উড়ে যায়। এটাই আলটিমেট, তো উড়ে যাবো। এবার একটু খাবার, যেহেতু আবার বৈঠক। আচ্ছা, আমরা এখানে হ্যাঁ। প্লাম কেক খাচ্ছিলাম, কিন্তু স্বাগতা দি এখন একটু খেতে চাইছে না। একটু খুঁটেছি আমরা খাবো, অনেক কিছু খাবো। হ্যাঁ। আমি অর্ডার দিয়ে রেখেছি। তো তোমার টেবিলে বাঙালি খাবার আছে, কন্টিনেন্টাল খাবার আছে, চীনে খাবার আছে। তোমার ফেভারিট কোনটা? কোনটা সিলেক্ট করবে বুফেতে? মানে এটা রেগুলারের জন্য না একদিন খাবো? হ্যাঁ, মানে একদিন হলে আমি কন্টিনেন্টালের দিকেও যেতে পারি, চাইনিজও যেতে পারি। না, যে কোনো একটা, এত যেতে পারবে না। ও, যে কোনো একটা আমি জায়গায় বাঙালি খাবারে থাকবো, কারণ এত ভ্যারাইটি অন্য কোথাও নেই। নেই না? এটা বলছো তো, এটা একদম। আমিও বিশ্বাস করি, যদিও আমার এটা বাট আমার মনে হয় যে আমি যদি বাঙালি রেস্টুরেন্ট খুলি, আমি পুরো একটা সেকশন শুধু ভেজ খাবার রাখতে পারবো। 200-250 ভেজ তো আছেই আমাদের। হ্যাঁ, মানে ধর আলু দিয়ে অন্য জায়গায় এত কি আছে আমাদের, মানে খেয়ে বুঝবেই না আলু এটা। কি নেই? আমার মেয়েও একটা নাম দিয়ে দিয়েছে, পেঁয়াজির মতো আলুজি। হ্যাঁ, তো এবং ধর মোচা, হ্যাঁ, এঁচড়, এইগুলোর কত রকম কি হয়। এবং তুমি ভাবো যে লাউয়ের খোসা বাটা, হ্যাঁ। খোসার ঝুড়ি, ফুলকপির পাতা বাটা, হেন কিছু নেই যে আমরা খাই না। সত্যি তাই, আমরা ফেলি না কিছু। কেন, ফুলকপি এখন সুন্দর উঠেছে, ডাঁটাগুলো দিয়ে ডালের মধ্যে ফেলে দাও। কি অপূর্ব খেতে। মানে ডালই কত রকমের হয়। সত্যি শুধু একরকম ফুটিয়ে দিয়ে দাও তা নয়, ভ্যারাইটি। মানে 1 বছর ধরে যদি আমি বাঙালি ভেজ খাবার খেয়ে যাই, আমি খুব একটা পছন্দ করবো না হয়তো, মাঝে মাঝে না, একদম না। আমি ভেজিটেবলস খাবো, কিন্তু ভেজ পুরো খাবো না। কিন্তু 1 বছরেও মনে হয় কোর্স কমপ্লিট হবে না, অভিনয়ের মতো। আচ্ছা, শেষ করব তো অবশ্যই গান দিয়ে, কিন্তু তার আগে তুমি যেহেতু একজন মানে শিক্ষক, তোমার
এখন তুমি অভিনয় শেখাচ্ছ, কিন্তু একসময় শিক্ষক হতেও চেয়েছিলে। তো আজকের প্রজন্মের জন্য যারা অভিনয় করতে চায়, তারা কি ভেবে, এবং ধরো ধৈর্যের অভাব বা অনেক সময় যে সুইসাইডাল অ্যাটেম্পটসগুলো হচ্ছে, প্রচুর হচ্ছে, আমার ভিউ নেই, আমার ইনস্টার এই নেই ওই নেই, তো তাদের জন্য তুমি কি বলতে চাও? ওই একটু ধৈর্য রাখা, আর কোথাও না আমার মনে হয় একটা বড়দেরও দায়িত্ব থাকে। আমি ছোটবেলা থেকে কিভাবে বেড়ে উঠলাম সেটা ম্যাটার করে। বাবা মাদেরও সময়টা আমরা পেয়েছি। এমনও হয়েছে বাবা মা আমাদের সময় অনেকেরই বাইরে চাকরি করতেন, কাজ করতেন, কিন্তু ওই সময়টা পেয়েছি। আর আমরা ফোনে থাকিনি, পাশে থেকেছি। এইটা একটা ভীষণ মানে খুব জরুরি মনে হয় যে অন্তত দিনের একটা সময় করো না, কথা বলো না। এখন খেতে গিয়েও লোকে এরম করে করে খায়, মানে এতটাই। আমি আর একটা এই তো বলছিলাম, পাড়ার আইসক্রিমওয়ালার থেকে আমরা আইসক্রিম খেতাম, আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি, আমি জানি না কি আমার জন্য যত্ন করে আইসক্রিমটা তুলে দিল। এই যোগাযোগগুলো কেটে যাচ্ছে। একটু যোগাযোগে আসি না, যেমনভাবে বই পড়ার কথা বলি, একটা মানুষের সঙ্গে একটু কথা বলি না। একটা না কথা বললে যে মানুষটা সুইসাইড করার দিকে গেল, সে হয়তো এক্স্যাক্টলি তার কি প্রবলেম হচ্ছে বলার মতো মানুষ পায়নি। এমনও হতে পারি তো, তুই আমি আমাদের মধ্যে কেউ একজন যে অন্তত তার কাছে গিয়ে শুনি, আমি জাজ করব না সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা মনে হয় যে ওই মানুষটার আশেপাশে যারা আছে, মানে আমার আশেপাশে যারা আছে, যারা দেখছেন তাদের আশেপাশে যারা আছে, তোর আশেপাশে যারা আছে, একটু কাছে আসি না, একটু শুনি না কথাটা। শোনানোর থেকে একটু শুনি, তারপরে একটা সময় এমন আসবে উল্টো দিকের লোকটাও আমার কথা শুনবে। তোমার জন্য কিছু উপহার আছে, যেটা হচ্ছে দেজের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার। আরে বাহ, থ্যাংক ইউ। প্রতিক্ষণের তরফ থেকে একটা 30% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ। তুমি বই পড়তে ভালোবাসো তার জন্য হ্যাঁ। লাস্ত্রাদা পাবলিকেশনের তরফ থেকে একটা 30% ডিসকাউন্ট ভাউচার। থ্যাংক ইউ। আমার তরফ থেকে একটা 1000 টাকার ভাউচার। থ্যাংক ইউ। আচ্ছা, ও স্টোর, আমি যে চশমাটা পরেছিলাম সেইটা হচ্ছে ও স্টোর, এখানেই আমাদের সেলিং করে, তার থেকে একটা 25% ডিসকাউন্ট ভাউচার। আমি প্রচুর চশমার এদিক ওদিক করি, ভালো চশমার কালেকশন ওদের। আচ্ছা, হাটারি গ্রিলস তোমার চিনে খাওয়ার জন্য একটা ডিসকাউন্ট 750 রুপিসের। থ্যাংক ইউ। আর একটু সাজগোজের জন্য এটা হচ্ছে তোমার বিবনির তরফ থেকে একটা 500 টাকার ভাউচার। বাহ, থ্যাংক ইউ, অনেক কিছু পেলাম, থ্যাংক ইউ সো মাচ। जग सुना सुना लगे तेरे बिन, जिया ना जाए दिल घबराए, जिया ना जाए दिल घबराए, सुनी सुनी डगर, जग सुना सुना लगे तेरे बिन, रात वो बाहर वाली कब से नहाए, बगियों में मेरे सारे फूल मुरझाए, काहे साजन मुझसे दूर रहे, मोरा साजन मुझसे दूर रहे, हुई कैसा सितम, जग सुना सुना लगे तेरे बिन। আমাদের এই পর্বের প্রশ্ন হলো, আমাদের আজকের অতিথি স্বাগতাদি। স্বাগতাদির বাড়িতে বিখ্যাত একজন আর্ট ডিরেক্টরের চারকোল দিয়ে আঁকা রবীন্দ্রনাথের ছবি আছে। সেই বিখ্যাত মানুষটির নাম কি? স্বাগতাদির বাড়িতে বিখ্যাত একজন আর্ট ডিরেক্টরের চারকোল দিয়ে আঁকা রবীন্দ্রনাথের ছবি আছে। সেই বিখ্যাত মানুষটির নাম কি? ঝটপট উত্তরটি পাঠিয়ে দিন নিচে দেওয়া মেল আইডিতে। আর আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, নিচে দেওয়া হাইপ বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ। দশভুজা নাশে ভুল তো তার হয়, তারও জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই, আগলে যায় সরে চলার খেয়ালেই,
কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কি